আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে 11-এর ক্লাস, বুঝেছো? হুম। আজকে 11-এর শিডিউল ক্লাস ছিল। ওদেরও আগের দিনে ব্ল্যাক বডি রেডিয়েশনটা করিয়েছিলাম, ওদের রেডিয়েশন পার্টটা ছিল। আজকে তার পরের যে টপিক ফটো ইলেকট্রিক এফেক্টটা অ্যাকচুয়ালি হওয়ার কথা। হ্যাঁ, আমি ওই জন্য তোমাদেরও যেহেতু ফটো ইলেকট্রিক এফেক্টটা আছে, তোমাদেরও দু একজনকে আমি ডেকে নিয়েছি আর কি। তাহলে আমি প্রথমে স্টার্টিংটা করি হচ্ছে যে আগের দিনের ক্লাসে যদি কারো কিছু অসুবিধা থাকে সেটা প্রথমে বলে না। আগের দিন যেগুলো পড়িয়েছিলাম তাতে কি কারো কিছু অসুবিধা আছে সেটা একটুখানি বলে না। মানে অ্যাটমিক স্ট্রাকচারের আর কি, অ্যাটমিক স্ট্রাকচার তো 3টে ক্লাস হয়েছে, এটা হচ্ছে ফোর্থ ক্লাস। প্রথম 3টে ক্লাসে কারো যদি কিছু অসুবিধা থাকে বলে না। আর এমনি আমাদের যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, হ্যাঁ, তারা হচ্ছে তোমার ওই তাদের যেহেতু অ্যাটমিক স্ট্রাকচারটা আছে, তারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যে ক্লাসগুলো অনলাইনে হবে চাইলে করে নিতে পারে। ঠিক আছে, দেখ আমি পার্টিকুলার 11-এর ছেলেদেরকে বলছি, ওদের জন্যই বেসিক্যালি পড়ানো, ওদের মতো করেই ব্যাপারটাকে পড়ানো হবে। হ্যাঁ, তাতে আগের দিনের যে আমি অ্যাটমিক স্ট্রাকচারের যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম, যেখানে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, সেইখানে কারো কি কিছু অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা, অর্পণ ঠিক আছে তো? অর্পণ, তার শেষের পার্টটাতে আমি ছিলাম না, মানে চার্জ ছিল না, বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তার যে পিডিএফ ভিডিওগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো পড়ে নিস নি? তার পিডিএফ ভিডিও দিয়ে দেওয়া হয়েছে তো, না সেটা দেওয়া হয়নি? সত্যজিৎ, হ্যাঁ, দেয়া হয়েছিল তো স্যার। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রামটা একটু বলে দিন। সেটা তো তার আগের ক্লাসে হয়েছিল, সেটা তো আর নতুন করে কি বলবো বলো? মানে মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম যেটা, সেটা তোমাকে ইনফরমেশন হিসেবেই মনে রাখতে হবে। মানে ওখানে যেটা বলা হয়েছিল যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট যেটা, হ্যাঁ, লাইট তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেই তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, না 1 মিনিট, আমি এটাকে অন করেছি কিনা আগে দেখিনি, 1 সেকেন্ড একটুখানি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, লাইটটা একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এবারে সেই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা যা খুশি হতে পারে। কম্পাঙ্কটা তোমার ইন প্রিন্সিপাল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যা খুশি হতে পারে। আচ্ছা, এবারে যা খুশি যদি হয় তাহলে তোমার যেটা কথা সেটা হচ্ছে এই যে টোটাল যে লাইট আর কি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেগুলোকে আমি তার ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভ লেন্থ কমে যায়, বা ডিক্রিজিং ওয়েভ লেন্থ, এই ফর্মে আমি সাজাতে পারি। তাহলে আবার এনার্জিটা আবার ফ্রিকোয়েন্সি বাড়লে বাড়ে বা ওয়েভ লেন্থ কমলে বাড়ে। তার মানে এনার্জি, ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার, এগুলো আমরা ডিফাইন করেছিলাম, সেটা তো একে আরেকটার সঙ্গে কানেক্টেড, একে অপরের সঙ্গে রিলেটেড। তাহলে যত রকমের লাইট হয়, সেই লাইটগুলোকে আমি তাদের ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি বা ইনক্রিজিং এনার্জি বা ইনক্রিজিং ওয়েভ নাম্বার বা ডিক্রিজিং ওয়েভ লেন্থ অনুযায়ী সাজিয়ে ফেলেছিলাম। তাতে একদম বাঁ দিক থেকে শুরু করলে তোমার প্রথমে রেডিও ওয়েভ ছিল, তারপরে মাইক্রোওয়েভ ছিল, তারপর আইআর ছিল, তারপর ইউভি ভিজিবল ছিল, তারপরে এক্স রে ছিল, তারপর গামা রে ছিল। এবারে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা ওয়েভ নাম্বার রেঞ্জ কেমন সেটাকে বলে দেওয়া হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে কোন রিজিয়নের লাইটটা কেন ইম্পর্টেন্ট সেটাকে বলে দেওয়া হয়েছিল। তার মানে এই যে যে লাইট আছে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, সেটাকে ফ্রিকোয়েন্সি ওয়াইজ বা ওয়েভলেন্থ ওয়াইজ যে সাজিয়ে ফেলাটা, সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম বলে এটাকে। ঠিক আছে, এটাই হচ্ছে স্পেকট্রাম। এবারে এই যে স্পেকট্রামটা, সেইটার এবারে ওই যে টেবিলটাকে করে দেওয়া হয়েছে, সেই টেবিলে কিছু কিছু ইনফরমেশন জাস্ট দেওয়া আছে। সেই ইনফরমেশনগুলো একটু আপনার মাথায় রাখবে, যে ভিজিবল লাইট মানে কত থেকে কত,
বা তোমার ইউভি ভিজিবল লাইট মানে কত থেকে কত, তাহলে এক্স রে তার টিপিক্যাল ওয়েভলেন্থ কত বা ফ্রিকোয়েন্সি কত বা ওয়েভ নাম্বার কত, গামা রে তার টিপিক্যাল ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার কত, এবং সেখান থেকে তোমার বোঝা যে রেডিও ওয়েভের এনার্জি বেশি না গামার এর এনার্জি বেশি, আইআর এর এনার্জি বেশি না এক্স এর এনার্জি বেশি। তাহলে এইগুলো তুমি ওইখান থেকে কিন্তু যখন এমসিকিউ পড়বে তুমি সেগুলোকে সলভ করতে পারো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই যে ব্যাপার। এবার ওখানে যে ইনফরমেশন করেছে মানে প্রথম 3টে ক্লাসে যেটা অনলাইনে হয়েছে তার তো পিডিএফ ভিডিও পেয়ে গেছো, সেই ভিডিওগুলো আবার দেখো। আর যে পিডিএফ গুলো পেয়েছো সেগুলো তো খাতায় লিখে নিয়েছো তো। লেকচার 3 এর পিডিএফ টা তখন পাঠানো হয় লেকচার 3 পাঠানো হয়নি? আচ্ছা, না, ও লেকচার 3 তাহলে ব্ল্যাক পাঠানো। বডি রেডিয়েশনের পিডিএফ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমি সেটা দেখে নিচ্ছি। ওই জন্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ওইটা পাঠানো হয়নি, তাহলে ওটা পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ। আর কিছু উদয়ন, কিছু অসুবিধা আছে? তাহলে শুনতে পাচ্ছিস? উদয়ন আছিস? আচ্ছা। স্যার হ্যাঁ, কি অসুবিধা আছে কিছু আগের দিন পড়ায়? না স্যার, আগের দিন তো ক্লাসটা করিনি আর লেকচারটাও তো পাঠানো নেই। ও, আগের দিন তোদের সেই ইয়ে ছিল, ইন্টারনেট কারেন্ট ছিল না। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো আগের দিন পড়াটা যদি না করা হয় তাহলে এই যে আগের দিন পড়ার উপরে বেশ করে আমি 13টা এমসিকিউ রেখেছিলাম, সেই এমসিকিউ গুলো আসলে মানে প্রত্যেক দিনে 10টা থেকে 15টা এমসিকিউ রাখা হবে, সেগুলো একটু সলভ করে নেওয়ার দরকার পড়ে। ঠিক আছে, আমি সলভ করে দিচ্ছি, যারা করেছো তারা চেষ্টা করো সলভ করার। প্রথমটা থেকে স্টার্ট করা যাক। আর সন্দীপা তুই উত্তর দে। As the wavelength of the radiation decreases, the intensity of the black body radiation increases, decreases, first increases then decreases, আর first decreases then increases। কি হবে? বলো। First increases, then decreases. ফার্স্ট ইনক্রিজেস দেন ডিক্রিজেস, একদম এইটা। আচ্ছা, এখানে তুমি খেয়াল করে দেখো আগের দিন যখন আমি ছবিগুলো এঁকেছিলাম তখন হচ্ছে, সরি, দেখো প্রথমে হচ্ছে এদিকে এনার্জি ডেনসিটিটা বা ইন্টেন্সিটিটা যাই বলো ছিল, একটা টেম্পারেচার ফিক্স করে দেওয়া হয়েছিল, টেম্পারেচারটাকে ফিক্স করে দেওয়া হয়েছে। রো ল্যামডাটা যে ফাংশন অফ ল্যামডা প্লট করলে ছবিটা দেখতে হয় হচ্ছে প্রথমে এই ধরনের দেখতে হয়, এই ধরনের দেখতে হয়। তার মানে তুমি যখন ওয়েভ লেন্থটা ডিক্রিজ করছো, এই যে ওয়েভ লেন্থটা ডান দিক থেকে বাঁ দিকে আসছে মানে ডিক্রিজ করছে, তখন ইন্টেন্সিটি বা এনার্জি ডেনসিটি বা এনার্জি ফ্লাক্স কি হচ্ছে, প্রথমে বাড়ছে, একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর কমছে। সেই জন্য এটা হবে ফার্স্ট ইনক্রিজেস দেন ডিক্রিজেস। ঠিক আছে, এটা প্রত্যেকের পরিষ্কার? আচ্ছা, নেক্সট চলে এসো। দ্য রেডিয়েশনস এমিটেড বাই হট বডিজ আর কল্ড অ্যাজ এক্স-রে, ব্ল্যাক বডি রেডিয়েশন, গামা রেডিয়েশন, ভিজিবল লাইট। কি হবে? ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি রেডিয়েশন। আবার এখন কি আসছে এত দেরি করে? কে জয়েন করছে? কে জয়েন করছে মনে হচ্ছে? বেশ সামনে। আচ্ছা, নেক্সট চলে এসো। বলছে অ্যান আয়রন রড ইজ হিটেড, দ্য কালার্স অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার্স আর নোটেড, হুইচ অফ দ্য ফলোইং কালার্স shows that the iron rod is at the lowest temperature। তাহলে দেখো একটা আয়রন রড যখন হিট করা হচ্ছে তখন তার কালার গুলো চেঞ্জ হচ্ছে। একটা লোহার রডকে তুমি গরম যখন করো তখন তুমি আস্তে আস্তে দেখবে প্রথমে একটু লালচে টাইপের হয়, তারপরে আস্তে 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 ব্লুইশ হয়, তারপরে আস্তে 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 সাদা হয়। দেখেছো তো একটা লোহার রড গরম করে? দেখেছো? ঠিক আছে, তারপর বলছে এবারে দ্য কালার্স আর ডিফারেন্ট টেম্পারেচার আর নোটেড।
বলছে হুইচ অফ দ্য ফলোইং কালার শোজ দ্যাট দ্য আয়রন রড ইজ অ্যাট দ্য লোয়েস্ট টেম্পারেচার? রেড নাকি অরেঞ্জ নাকি হোয়াইট নাকি ব্লু? কোন রংটার করসপন্ডস করে তোমার লোয়েস্ট টেম্পারেচার? বলো। তুমি অবজার্ভ করেছো তো, তুমি যখন যখন লোহার রড একটা গরম করা হয়। হ্যাঁ বলো, কি বলো? রেড রেডটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, হোয়াইটটা হচ্ছে সবচেয়ে বেশি টেম্পারেচার হলে হোয়াইট হয়। দেখবে তোমার একটা লোহার রডকে তুমি উনুনে পোড়াও, দেখবে প্রথমে লাল হবে, তারপরে আস্তে 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 অরেঞ্জ হবে, তারপরে ব্লু হবে, তারপরে হচ্ছে তোমার সাদা হয়। যখন সাদা হয়ে যায় তখন বেসিক্যালি তার টেম্পারেচারটা সবচেয়ে বেশি হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? মানে এটা তুমি এইভাবে ভাবো না, তোমার এই যে এটা ব্যাপারটা হচ্ছে ভিবজিওর দিয়ে ভাবো, ভিবজিওর দিয়ে। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে আর কি যে তোমার এদিকে রেডের করসপন্ডিং ওয়েভলেন্থে বেশি, তার করসপন্ডিং এনার্জিটা সবচেয়ে কম এবং করসপন্ডিং তার টেম্পারেচারটা সবচেয়ে কম। ঠিক আছে, মানে এটা তোমার অবজারভেশনটা দেখো না, তাহলেই তুমি বুঝতে পারবে। তুমি যখন একটা লোহার রডকে গরম করো প্রথমে কেমন দেখতে হয় দেখেছো? লোহার রড গরম করেছো কখনো? প্রথমে লালচে হয় না, তারপরে আস্তে আস্তে লালচে থেকে একটুখানি অরেঞ্জ আসে, তারপরে ব্লু আসে, তারপরে দেখবে তোমার সাদাটে হয়। চলো এবারে চলে এসো, নেক্সট চলে এসো। দ্য ইউনিট অফ অ্যাবজর্পটিভ পাওয়ার ইজ, দ্য ইউনিট অফ অ্যাবজর্পটিভ পাওয়ার কি হবে? হ্যাঁ, নো ইউনিট, তাই তো, ইউনিটলেস। হ্যাঁ, ইউনিটলেস একদম। আচ্ছা, তারপরে চলে এসো, তারপরটা পড়ো। ফর অ্যান অবজেক্ট আদার দ্যান এ ব্ল্যাক বডি ইটস এমিসিভিটি ই ইজ, ব্ল্যাক বডি ছাড়া তার এমিসিভিটিটা কি হবে? বিয়েরটা একদম 0 থেকে 1 এর মধ্যে হয়, বিয়েরটা 0 থেকে 1 এর মধ্যে হয় এমিসিভিটি। আচ্ছা, তারপরে দ্য ভ্যালু অফ ভিন্স কনস্ট্যান্ট ইন এসআই ইউনিট ইজ গিভেন অ্যাজ, মানে ভিন্স কনস্ট্যান্ট মানে এই যে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল আছে না, ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, সেখানে কি বলে পি ইন্টু ল্যামডা ম্যাক্স, সেটা কত হয়? 2.89 ইন্টু 10⁻³ হয় এইটা, যেখানে এর ইউনিটটা হচ্ছে তোমার এসআই ইউনিটে করলে হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে কেলভিন, আর এই ওয়েভলেন্থ হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার কেলভিন। তার মানে এসআই ইউনিটে ওটা হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ তাহলে কোনটা কারেক্ট হলো? বিটা কারেক্ট। হ্যাঁ, ভিন ডিসপ্লেসমেন্ট ল বলানো হয়েছিল যে টেম্পারেচার বাড়ালে ল্যামডা ম্যাক্সটা, এই যে প্রথম ছবিটা এঁকেছিলাম না, টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে ল্যামডা, এইখানে তো এইটা ল্যামডা ম্যাক্স, এবার টেম্পারেচার বাড়লে কি হয়, ল্যামডা ম্যাক্সটা শর্টার ওয়েভলেন্থে শিফট করে, এমন করে যাতে করে টি ইন্টু ল্যামডা ম্যাক্স কনস্ট্যান্ট হয়, এবং সেই টি ল্যামডা ম্যাক্স যে কনস্ট্যান্ট হয় সেটা হচ্ছে 2.89 10⁻³ মিটার কেলভিন। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে এসো, দ্য ওয়েভলেন্থ ফর হুইচ এনার্জি ইজ ম্যাক্সিমাম ইজ directly proportional to absolute temperature, inversely proportional to absolute temperature, unchanged with temperature, cannot be predicted. The wavelength for which energy is maximum, এই যে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট, টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট, তাহলে ল্যামডাটা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে এসো। নেক্সট হচ্ছে 8 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর কারেক্ট ফর ব্ল্যাক বডি? 1 নম্বর হচ্ছে দ্য ব্ল্যাক বডি ইজ এ হাইপোথেটিক্যাল বডি, 2 হচ্ছে দ্য ব্ল্যাক বডি ইজ এ রিয়েল বডি, 3 হচ্ছে দ্য ব্ল্যাক বডি ইজ ইউজড অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ পারফেকশন এগেনস্ট হুইচ দ্য রেডিয়েশন ক্যারেক্টারিস্টিক্স অফ আদার বডিজ আর কম্পেয়ার্ড। এটা এই তিনটের মধ্যে বলো কোনটা কোনটা সত্যি, কোনটা কোনটা সত্যি? হ্যাঁ, এটা সত্যি, একটা সত্যি, আরো একটা সত্যি আছে, 1 আর 3ও সত্যি, মানে 1 আর 3। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে এই যে ব্ল্যাক বডি, পারফেক্ট ব্ল্যাক বডি মানে সে সমস্ত লাইটকে অ্যাবজর্ব করে, সেটা কিন্তু হয় না, তার 96, 97, 98% পর্যন্ত লাইটকে সে অ্যাবজর্ব করতে পারে, কিন্তু 1-2% কিন্তু পারে না, সেজন্য এটা একটা হাইপোথেটিক্যাল বডি আর কি। কিন্তু এই যে
থার্ডটাও একই সঙ্গে সত্যি, দ্য ব্ল্যাক বডি ইজ ইউজড অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ পারফেকশন এগেনস্ট হুইচ দ্য রেডিয়েশন ক্যারেক্টারিস্টিক্স অফ আদার বডিজ আর কম্পেয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে এসো, হুইচ ইজ দ্য এসআই ইউনিট অফ স্টিফেন বোলম্যান কনস্ট্যান্ট। স্টিফেন বোলম্যান কনস্ট্যান্ট ইউনিট কোনটা বলো? হ্যালো, শুনতে পাচ্ছ তো? কোনটা? এ? দেখো দেখো এটা কি ছিল, এটা হচ্ছে তোমার এই টোটাল এনার্জি ফ্লাক্স যেটা, সেটাকে এমটি বলা, এম অ্যাজ এ ফাংশন অফ টি, সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। আচ্ছা এমটা হচ্ছে তোমার এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। তার মানে সিগমা যদি তুমি ইউনিট বের করো তাহলে এম এর ইউনিট বাই টি টু দি পাওয়ার 4। আচ্ছা এম এর ইউনিটটা হচ্ছে এনার্জি পার সেকেন্ড, অলরেডি ওয়াট হয়ে গেল, পার ইউনিট এরিয়া মানে মিটার টু দি পাওয়ার -2 আর কেলভিন টু দি পাওয়ার -4। এইটা হচ্ছে তোমার সিগমার ইউনিট। তাহলে এবার কোনটা আছে, এটা এটা হচ্ছে তোমার এই বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল? মানে এমটিটা হচ্ছে টোটাল এনার্জি ফ্লাক্স, অর্থাৎ এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। এনার্জি পার ইউনিট টাইম হচ্ছে ওয়াট হয়, পার ইউনিট ক্রস সেকশন এরিয়া মানে মিটার টু দি পাওয়ার -2 হয়ে গেল, আর তাকে এই টি টু দি পাওয়ার 4 দিয়ে নিচে ভাগ হয়ে যাচ্ছে, কেলভিন টু দি পাওয়ার -4 হয়ে গেল। তাহলে ওয়াট এম টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4, অথবা জুল পার সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে এসো, দ্য রিলেশন ডিরাইভড for the total emissive power of a black body as a function of wavelength and based of quantum based on হবে, and based on quantum theory is known as, বলো, the relation derived for the total emissive power of a black body as a function of wavelength and based on quantum theory, সেটা কি, কোনটা? কার্চফস ল নাকি স্টিফেন বোলজম্যান ল নাকি প্ল্যাঙ্কস ল, না প্ল্যাঙ্কস ল? ঠিক আছে, প্ল্যাঙ্ক করেছিলেন, হ্যাঁ, কোয়ান্টাম থিওরি দিয়ে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করতে পেরেছিলেন প্ল্যাঙ্ক। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে এসো, হুইচ অ্যামং দ্য ফলোইং সেন্টেন্সেস আর কারেক্ট ফর স্টিফেন বোলজম্যান ল। স্টিফেন বোলজম্যান ল বলছিলাম একটু আগে আমি লিখেছি যে টোটাল যে তোমার টোটাল ফ্লাক্স যেটা বলা হয়, মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, সেইটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 হয়। কি বলে, দ্য স্টিফেন বোলজম্যান ল gives the total emissive power of a black body. The Stephen Boltzmann law is based on quantum theory. The Stephen Boltzmann law does not provide distribution of energy among different wavelengths. তো ভালো করে পড়ো, স্টিফেন বোলজম্যান ল gives the total emissive power, এই টোটাল এমিসিভ পাওয়ার এটা দেয়, এক নম্বরটা কারেক্ট, কারণ এই যে এমটি যেটা লিখেছিলাম না, এটা হচ্ছে টোটাল এমিসিভ পাওয়ার, এই যে এমটিটা এটা হচ্ছে টোটাল এমিসিভ পাওয়ার। এটা দ্য স্টিফেন বোলজম্যান ল বেসড অন কোয়ান্টাম, দেখো কোয়ান্টাম থিওরি আসছে 1900 সালে, আর স্টিফেন বোলজম্যান ল যথাক্রমে 1879 এবং 84 সালে। তারপর তখন কোয়ান্টাম কোনো গল্প ছিলই না, তার 2 নম্বরটা কারেক্ট হতে পারে না। 3 নম্বরটা, দ্য স্টিফেন বোলজম্যান ল ডাজ নট প্রোভাইড ডিস্ট্রিবিউশন অফ এনার্জি অ্যামং ডিফারেন্ট ওয়েভলেন্থ। হ্যাঁ, স্টিফেন বোলজম্যান ল থেকে টোটাল এনার্জি ডেন্সিটিটা পাওয়া যায়, কিন্তু কোন ওয়েভলেন্থে কত এনার্জি ডেন্সিটি সেটা কিন্তু পাওয়া যায় না। তার মানে সেটা হচ্ছে এইগুলোর মধ্যে তোমার কারেক্ট স্টেটমেন্ট যেটা বলেছে, এই যে 1 নম্বর এবং 3 নম্বর, 1 নম্বর এবং 3 নম্বর, মানে স্টিফেন বোলজম্যান টোটাল এমিসিভ পাওয়ারটাকে দেয়, আর স্টিফেন বোলজম্যান ল তোমার প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল সেটা হচ্ছে কোন ওয়েভলেন্থে এনার্জি ডেন্সিটি কত সেটা বলে, কিন্তু স্টিফেন বোলজম্যান ল সেটা বলে না। কারণ 1 নম্বর এবং 3 নম্বরটা কারেক্ট, 1 নম্বর 3 নম্বর কারেক্ট, মানে বেসিক্যালি সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে, দেখো স্টিফেন বোলজম্যান ল কি বলে, স্টিফেন বোলজম্যান ল বলে যে টোটাল এমিসিভ পাওয়ার, যেটা টোটাল এমিসিভ পাওয়ার বা টোটাল এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম, সেইটা হচ্ছে টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। এইটা যেটা 1 নম্বরে সেই বক্তব্যটাই আছে। 2 নম্বরে হচ্ছে স্টিফেন বোলজম্যান ল কোয়ান্টাম থিওরির উপরে বেস করে, এটা সত্যি না, কারণ কোয়ান্টাম থিওরি তখন আসেইনি। কারণ স্টিফেন বোলজম্যান একটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপরে বেস করে, সেটা 1879 হয়েছিল। পরে বলবেন 1884 সালে সেটাকে এক্সপ্লেন করে, আর 1900 সালে বিজ্ঞানী প্ল্যাঙ্ক তিনি প্রথম কোয়ান্টাম থিওরি নিয়ে আসেন। সেই জন্য
স্টিফেন বোলজম্যান কোনোভাবেই কোয়ান্টাম থিওরির উপরে বেশ করে নয়, মানে দুইটা কোনোভাবেই কারেক্ট হতে পারে না। এবারে দেখো তুমি যদি আচ্ছা দুটা হলো, বা 3 নম্বরটা, স্টিফেন বোলজম্যান টোটাল এমিসিভ পাওয়ারটা দেয়, কিন্তু কোন ওয়েভ লেন্থে এনার্জি কতটা, মানে এনার্জি ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু স্টিফেন বোলজম্যান বলে না। সেখানে 1 নম্বর এবং 3 নম্বরটা কারেক্ট। হ্যাঁ, ঠিক আছে, 1 আর 3টা কারেক্ট, সেখানে সি ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলি, তুমি 2 নম্বরটা কারেক্ট নয় কিন্তু শিওর হয়ে গেলে, দেখো এই এ বি এবং ডি অপশনের মধ্যে 2 নম্বরটা আছেই, তার মানে এ বি আর ডি হতে পারে না অপশন, তা সি অপশনটা অটোমেটিক্যালি কারেক্ট। মানে তুমি অনেক সময় এমসিকিউ যখন সলভ করবে, আমি তোমাকে পরের দিকে ভালো করে শেখাবো, এমসিকিউ যখন সলভ করবে না, তখন তাড়াতাড়ি করে করার জন্য সবগুলো অনেক সময় পড়ার সময় হয় না। হ্যাঁ, তখন কিন্তু ওই তোমাকে ওই এলিমিনেশন করেও তোমাকে কারেক্ট অপশনটায় পৌঁছে যেতে হয়। তুমি হয়তো এক্সাক্ট উত্তরটা জানো না, কিন্তু এখানে পরিষ্কার তুমি জানো যে 2 নম্বরের উত্তরটা কোনোভাবে কারেক্ট হতে পারে না। তারপরে এ বি এবং ডি তে 2 নম্বর অপশনটা দেওয়া আছে, তার মানে এ বি ডি কারেক্ট হতে পারে না, তাহলে অটোমেটিক্যালি সেটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তারপরে চলে এসো, ভিন্স ডিসপ্লেসমেন্ট ল গিভস দ্য রিলেশনশিপ বিটুইন ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, হ্যাঁ, কি, the wavelength of radiation at which total emissive power is maximum and the temperature, the wavelength of radiation at which total emissive power is minimum and the temperature, the total wavelength of radiation at which total emissive power does not change and the temperature, none of the above, তার মানে A is the correct option। হ্যাঁ, এই যে আমি এখানেই দেখালাম, এই যে এখানে হচ্ছে তোমার একটা ল্যামডা, যে ওয়েভলেন্থে তোমার ম্যাক্সিমাটা পাচ্ছে তাকে বলে ল্যামডা ম্যাক্স, এই ল্যামডা ম্যাক্সের সাথে টি এর যে সম্পর্ক, টি ইন্টু ল্যামডা ম্যাক্স হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার এই ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, তাহলে এই ইজ দ্য কারেক্ট। আচ্ছা ফাইনাল কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ দ্য কারচফস আইডেন্টিটি স্টেট, দ্য এমিসিভ কারচফস ল যেটা বলে, দ্য এমিসিভ অ্যান্ড absorptivity of a black body are same and always less than 1, the emissivity and the absorptivity of the black body are same and always more than 1, the emissivity and absorptivity of the black body are same and always equal to 1, আর none of the above, এই সি ইজ দ্য কারেক্ট অপশন। হ্যাঁ, মানে যেটা কথা হচ্ছে কারচফস ল যেটা বলেছিল, কারচফস হচ্ছে তোমার বেসিক্যালি 1859, তিনি প্রথম ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটা প্রথম বলেছিলেন। যদি একটা পারফেক্ট ব্ল্যাক বডি সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে বা সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট এমিট করতে পারে, তাহলে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট এমিট করতে পারে মানে হচ্ছে এমিসিভিটিটা হচ্ছে 1, আর কোন একটা ব্ল্যাক বডি যেটা ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করে সেই ফ্রিকোয়েন্সি লাইট যদি এমিট করে, এখানে এমিসিভিটিও 1, অ্যাবজর্বিভিটিও বেসিক্যালি 1। ঠিক আছে, সেটাই হচ্ছে কারচফের অবজারভেশন। কি আসছে বলো তো, একদম জয়েন করছে মনে হয়। ঠিক আছে, তাহলে আমরা আমরা প্রত্যেক দিনই যেটা করছি সেটা হচ্ছে যে আগের ক্লাস যেটা পড়ানো হয়েছে তার উপরে বেশ করে কয়েকটা এমসিকিউ আমরা এখানে করে নিচ্ছি, করে নিয়ে তারপর নতুন টপিকে আমরা যাচ্ছি। তাহলে আমাদের এমসিকিউ সলভ করা হলো, মানে ব্ল্যাক বডি রেডিয়েশনটা আগের দিন পড়ানো হয়েছিল, তার বেসিসে এমসিকিউ আমরা সলভ করে ফেললাম। নেক্সট আমরা চলে আসবো আজকে যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আমাদের আলোচনাটা এবারে করতে হবে। ঠিক আছে, তাহলে বলে যতখানি কথা, যে কথাবার্তাগুলো হয়েছে তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। কি কিছু অসুবিধা আছে এখন পর্যন্ত? না স্যার। 11-এর ছেলেরা ব্যক্তিগত প্রত্যেকে বল কার অসুবিধে কি আছে বল। আমি আগের দিনের পিডিএফ ভিডিওটা দেওয়া হয়নি, সেটা খারাপ হয়েছে, হ্যাঁ সেটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, কার কি অসুবিধা বল, বলো। সত্যজিৎ ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। চিন্তা দেখা যাচ্ছে না, এ আবার কি সমস্যা আবার আরম্ভ হবে? সেই আগে একবার এরকম অসুবিধা হয়েছিল, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে।
কি আবার আসছে বলো তো? এখন অসময়ে এত আসছে কেন? 8টা থেকে ক্লাস, এই সময় কি আসতে আসার চেষ্টা করছে কেন? অদ্ভুত তো। এই রূপক, তো ব্যাপারটা কি রে? 8টা থেকে ক্লাস তুই এখন কেন জয়েন করার চেষ্টা করছিস না? ক্লাসটা 8টা মানে কিন্তু ক্লাসটা 8টাই, হ্যাঁ? এই চ্যাংরামিগুলো না আমার কাছে করবি না একদম। ওগুলো আমার একদম পছন্দ না। 8টা ক্লাস মানে হচ্ছে 8:30 নয়, কিন্তু 8টার ক্লাস মানে 8টা। আর আমি যখন লিভ করতে বলবো তখন লিভ করবি। এই যতগুলো ছেলে আমি দেখে রাখলাম, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। হ্যাঁ, আমি কিন্তু যখন ক্লাসটা শেষ করবো আমি প্রত্যেকটা ছেলেকে দেখবো। আচ্ছা চলো আমরা নেক্সট যে টপিকটা আলোচনা করার কথা সেটা আমরা চলে আসি। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, বাংলায় যেটাকে বলা আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে? আর এই আলোক তড়িৎ ক্রিয়া, এই যে পাঠটা, এই এই জিনিসটা তোমাকে অনেক জায়গায় পড়তে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে দেখো, আমি রেডিয়েশন নিয়ে যখন কথাবার্তা বললাম, আমাদের রেডিয়েশন এই পার্টটা কিন্তু সিলেবাসে আছে। রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলার সময় আমি যেটা বলেছিলাম যে লাইট রিলেটেড মোস্ট সাকসেসফুল থিওরি হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। কিন্তু যেটা আনফর্চুনেট ব্যাপার সেটা হচ্ছে এই যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কিন্তু সমস্ত ফেনোমেননগুলোকে এক্সপ্লেন করতে পারে না। সেরকমই দুটো ফেনোমেনন, একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট। এই দুটো ফেনোমেনা কিন্তু তোমার ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে ব্যাখ্যা করা যায় না। সেখানে রেডিয়েশনটাকে যদি কারেক্টলি বুঝতে হয় তোমাকে ফটো ইলেকট্রিক এফেক্টটাও বুঝতে হবে। তাহলে এই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে বা অ্যাটমিক স্পেকট্রার মধ্যে তোমার রেডিয়েশনটা আছে। তা রেডিয়েশন নিয়ে আলোচনা করতে গেলে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে যেমন কথাবার্তা বলতে হয়, তার সঙ্গে সঙ্গে ফটো ইলেকট্রিক এফেক্টটা নিয়ে কথাবার্তা বলতে হয়। আচ্ছা, আর ক্লাস 12-এ তুমি যখন মডার্ন ফিজিক্স পড়বে, সেই ক্লাস 12-এর দেখবে শেষের দিকে মডার্ন ফিজিক্স বলে একটা পার্ট আছে আর কি, যেখানে আবার ফটো ইলেকট্রিক এফেক্টটা তোমাকে পড়তে হবে। তাহলে আমরা ফটো ইলেকট্রিক জিনিসটা কি না, ফটো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস এমিশন অফ ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস when a light of suitable frequency is incident on it। মানে একটা পরিষ্কার মেটাল আছে, তার সারফেসে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যখন পড়ছে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে লাইট পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। তো সেই যে ঘটনাটা, সেই ঘটনাটাই হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস এমিশন অফ ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস when a light of suitable frequency is incident on it। আচ্ছা, এবারে তোমার এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, এই ঘটনাটা প্রথম দেখা গেল 1887-এ বিজ্ঞানী হার্জ এটা প্রথম দেখেন। আচ্ছা, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন তুমি পড়েছো, খেয়াল করে দেখো ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে কি ছিল না, বলা হচ্ছে একটা চার্জ পার্টিকেল, তার যদি কোনো অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন থাকে, তার যদি ত্বরণ বা মন্দন থাকে, একটা চার্জ পার্টিকেল মানে একটা পার্টিকেল, তার ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, বা একটা আয়ন একটা চার্জ পার্টিকেল, তাহলে একটা চার্জ পার্টিকেল যার যদি কোনো অক্সিলেশন থাকে বা তার কোনো ত্বরণ থাকে বা মন্দন থাকে, তাহলে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। বিজ্ঞানী হার্জ 1887 সালে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলেন। যে এক্সপেরিমেন্টে তিনি যেটা করলেন যে একটা ধরো গ্যাস আছে, সেই গ্যাসটাকে আয়নাইজ করলেন ইলেকট্রিক স্পার্কিং করে। স্পার্কিং করার পর আয়ন তৈরি হলো, ইলেকট্রন তৈরি হলো। এই আয়ন এবং ইলেকট্রন যেটা তৈরি হচ্ছে তার যখন একটা তাকে যখন অ্যাক্সিলেরেট করা হচ্ছে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে রেখে, দেখা যায় সেইখান থেকে তোমার লাইট পাওয়া যাচ্ছে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাওয়া যাচ্ছে। এবং সেইখান থেকে তিনি হার্জ বেসিক্যালি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটাকে এক্সপেরিমেন্টালি প্রুভ করলেন। তাহলে হার্জ এক্সপেরিমেন্ট একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, যেখানে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা এক্সপেরিমেন্টালি প্রুভড হয়ে গেল। আর ওই একই এক্সপেরিমেন্টে তিনি যেটা দেখলেন, যখন তিনি ইলেকট্রন স্পার্কিংটাকে করছিলেন না, তিনি দেখলেন যে ইলেকট্রিক স্পার্কিং কেমন করে দেখা একটা পজিটিভ এন্ড আছে, একটা নেগেটিভ এন্ড আছে, তারগুলোকে তুমি জুড়ছো না জুড়ে যদি একটা গ্যাপ থাকে, তাহলে দেখবে ইলেকট্রনগুলো একদিক থেকে আরেক দিকে কুইকলি যেতে চাইবে,
কিন্তু ওখানে প্রচন্ড বেশি রেজিস্ট্যান্স থাকার জন্য স্পার্কিং হবে, অর্থাৎ প্রচন্ড আলো এবং হিট উৎপন্ন হবে, তাতে গ্যাসটা আয়নাইজড হয়ে যায়। এবার তিনি দেখবেন এই স্পার্কিং ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে যদি ওখানে একটা আলট্রাভায়োলেট লাইট ফেলা হয়, মানে সুইটেবল ফ্রিকোয়েন্সির আলট্রাভায়োলেট লাইট যদি এই জাংশনে ফেলা হয়, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে স্পার্কিংটা দারুণ হচ্ছে বা ইজি হচ্ছে। তাহলে এই যে অবজারভেশনটা, সেইখান থেকে তিনি একটা ধারণা করলেন যে তাহলে এই যে তোমার এই স্পার্কিংটা এত ইজিলি হচ্ছেটা কেন। এটাই পরবর্তীকালে যেটা দেখা গেল যে যখন এই যে আলট্রাভায়োলেট লাইট দেওয়া হয়েছে বা সুইটেবল ফ্রিকোয়েন্সির লাইট দেওয়া হয়েছে, যে ওই মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তোমার স্পার্কিংটা ইজি হয়েছে। তার মানে হার্জ এক্সপেরিমেন্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, যেখানে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি প্রুভড হলো, অর্থাৎ এটা প্রুভড হলো যে আলো একটা তরঙ্গ, তড়িৎ রাসায়নিক তরঙ্গ, তড়িৎ রাসায়নিক ইলেকট্রোম্যাগনেটিক মানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আর ওই এক্সপেরিমেন্টেই একটা অবজারভেশন পাওয়া গেল, যেটা বলা হচ্ছে যে ওই স্পার্কিংটা ইজি হয়ে যাচ্ছে যদি সুইটেবল ফ্রিকোয়েন্সির আলট্রাভায়োলেট লাইট ফেলা হয়। এটাই পরবর্তীকালে ফটো ইলেকট্রিক এফেক্ট জন্ম দিল। যে ফটো ইলেকট্রিক এফেক্টে আলটিমেটলি যেটা এস্টাবলিশড হবে সেটা হচ্ছে লাইট বা আলোর একটা কণা ধর্ম আছে, বা লাইটের একটা তোমার ওয়েভ ক্যারেক্টার আছে। তার মানে একই এক্সপেরিমেন্টে আলোর তরঙ্গ ধর্ম সেটা যেমন এস্টাবলিশড হলো, আর একই এক্সপেরিমেন্টে একটা ইঙ্গিত পাওয়া গেল যে আলোর একটা কণা ধর্ম আছে। এইটা ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কনটেক্সটে একটা জাস্ট ইম্পর্টেন্ট যে একটা মানে এমসিকিউ সলভ করতে হবে, তো কতগুলো মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন জাস্ট দিয়ে দেওয়া যায়। এ দেখো, এই ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ, ঠিক আছে? ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ, এবং ফ্রিকোয়েন্সি ইউনিটটা হার্জ মানেই বেসিক্যালি সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? সেখানে আমরা ফ্রিকোয়েন্সি ইউনিট সেকেন্ড ইনভার্স হার্জ এটা দিয়ে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, এবারে তুমি যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেইটার ইউনিট সেকেন্ড ইনভার্স, কিন্তু তার ইউনিট হার্জ নয়। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মাথায় রাখবে তুমি। সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি তার ইউনিটের সেকেন্ড ইনভার্স বা হার্জ, যেটাই সেকেন্ড ইনভার্স সেটাই হার্জ, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কিন্তু ওখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি তুমি দেখো, হ্যাঁ, সেটা অসিলেটরের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল টু কে বাই এম, সেখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি পেতে পারো। বা তোমার ধরো একটা একটা সার্কেলে যেমন হাইড্রোজেনে নিউক্লিয়াসকে এখান থেকে ইলেকট্রন ঘুরে আছে, সেরকম ধরো ঘুরছে, তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে 2 পাই নিউ হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এগুলো যখন তুমি বের করবে, সেগুলো ইউনিট সেকেন্ড ইনভার্স তুমি লিখতে পারো, কিন্তু তুমি হার্জ লিখতে পারো না। ঠিক একই রকম ভাবে পরে কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়বে, তখন দেখবে একটা প্রথম ক্রমের যে বিক্রিয়া বা ফার্স্ট অর্ডার রিয়াকশন, এই ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট বা এর ধ্রুবক যেটাকে বলা হয়, বেগের ধ্রুবক যেটা, হ্যাঁ, রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট যেটা, তার ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স হয়, সেখানে তুমি হার্জ লিখতে পারবে না। তাহলে কি বলছি, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির ইউনিট সেকেন্ড ইনভার্সও লিখতে পারো, হার্জও লিখতে পারো, কিন্তু অনেক কিছু আছে যেমন অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, যেমন ধরো ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট আছে, তাদের ইউনিটগুলো সেকেন্ড ইনভার্স, কিন্তু তাদেরকে তুমি কোনোভাবে হার্জ লিখতে পারবে না। দ্য হার্জ ইউনিটটা ইজ অনলি ফর ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, যদিও হার্জ অ্যাকচুয়ালি সেকেন্ড ইনভার্স, কিন্তু হার্জ এই কথাটা ব্যবহার করতে পারবে শুধুমাত্র ফ্রিকোয়েন্সির জন্য। সেকেন্ড ইনভার্স কথাটা তুমি অনেক জায়গায় ব্যবহার করতে পারবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি এক্সপ্রেস করতে তুমি ব্যবহার করতে পারবে, ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট বলতে তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে? চল, তাহলে দেখো এই যে কথাটা আমি আগে বলেছি এখানে, সেটা এখানে ভালো করে লিখে দেওয়া আছে। সেটা হচ্ছে 1887 সালে হার্জ কি দেখছেন, হার্জ তার বিখ্যাত এক্সপেরিমেন্টটাকে করছেন। হি ওয়াজ সাকসেসফুল ইন প্রডিউসিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন from the accelerated ions or electrons. In this experiment, he proved the Maxwell's electromagnetic theory and hence confirmed the wave nature of light. তাহলে এই এক্সপেরিমেন্টে তিনি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটাকে প্রুভ করলেন এবং দেখালেন যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। Hart also observed that when UV light is falling on the metallic electrodes, the sparking becomes easier. This ultimately leads to photoelectric effect as well as the particle or corpuscular nature of light. তাহলে এই এক্সপেরিমেন্টটা কত ইম্পর্টেন্ট দেখো, একই এক্সপেরিমেন্টে যেখানে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ আলো হচ্ছে তরঙ্গ, সেটা যেমন প্রুভড হয়ে যাচ্ছে, একই এক্সপেরিমেন্টে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে
যেখান থেকে তুমি পরে ভবিষ্যতে ফটো ইলেকট্রিক এফেক্ট পাবে। এবং 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যখন ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করলেন সাকসেসফুলি, সেখানে তাকে ধরে নিতে হলো যে লাইটের কিন্তু কণা ধর্ম আছে বা কর্পাসকুলার ক্যারেক্টার আছে বা পার্টিকেল নেচারটা আছে। আর এই হার্ভ এক্সপেরিমেন্টের এই ইঙ্গিতটা পেয়ে যাওয়ার পরে 1890 থেকে 1900 সাল পর্যন্ত অনেকে, যেমন তার মধ্যে হলওয়াক্স ছিলেন, স্টোলস্টভ ছিলেন, লেনার্ড ছিলেন, তার মধ্যে লেনার্ড ভীষণ ইম্পর্টেন্ট, লেনার্ড পরে নোবেল পেয়েছেন লেনার্ড, এরা পারফর্ম সিরিজ অফ এক্সপেরিমেন্টস অন দ্য এফেক্ট অফ লাইট অন মেটালিক সারফেস। তা মেটালিক সারফেসের উপরে লাইট ফেলে কী সব ঘটে তার জন্য তারা প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন এবং সেখান থেকে তারা অবজার্ভ ভ্যারিয়াস ইম্পর্টেন্ট ফিচার্স অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং তারা যে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা আলোক তড়িৎ ক্রিয়া তার অনেক ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তারা দেখেছেন, সেগুলোকে আমরা আস্তে আস্তে সামারাইজ করি। আর এই যে 1890 থেকে 1900 সাল পর্যন্ত অনেক এক্সপেরিমেন্ট হলো, তার মধ্যে 1900 সালে বিজ্ঞানী পি লেনার্ডের করা এক্সপেরিমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিরকম দেখো এক্সপেরিমেন্টাল সেট আপটা একটু খেয়াল করে দেখো। ধরো একটা ক্যাথোড আছে, অ্যানোড আছে। ক্যাথোড হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রোড, অ্যানোড হচ্ছে তোমার পজিটিভ ইলেকট্রোড। এদের মধ্যে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, জাস্ট কারেন্ট কতটা পাস করছে সেটাকে মাপার জন্য এটা। আর এবারে এই যে ক্যাথোডটা সেটা একটা মেটালিক সারফেস বেসিক্যালি, সেখানে তোমার ইউভি লাইট পাঠানোর জন্য সুইটেবল ফ্রিকোয়েন্সি আলট্রাভায়োলেট লাইট পাঠানোর রাস্তা আছে। আর পুরো সেটআপটা হচ্ছে কোয়ার্টজ দিয়ে ঘেরা আছে। কোয়ার্টজটা কি? কোয়ার্টজ হচ্ছে দেখো সিলিকন ডাইঅক্সাইড, তোমরা জানো যেটাকে বালি বলা হয়। সিলিকন ডাইঅক্সাইডকে তুমি যদি তোমার মেল্ট করে স্লোলি কুল করো, মানে মেল্ট করা হলো গরম করে, তারপর আস্তে 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 করে ঠান্ডা করো, তাহলে তুমি ওই সিলিকন ডাইঅক্সাইডের একটা ক্রিস্টালাইন সলিড পাবে। এই ক্রিস্টালাইন সলিডটাই হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ার্টজ, ঠিক আছে? আর যদি গরম করে মেল্ট করার পরে তাড়াতাড়ি করে তুমি ওটাকে সলিডিফাই করো, তাহলে তুমি অ্যামারফাস সলিড পাবে। এই অ্যামারফাস যে সিলিকন ডাইঅক্সাইড সেটাই হচ্ছে গ্লাস, আমাদের অর্ডিনারি কাঁচ। আচ্ছা, এবারে এই কাঁচ এবং কোয়ার্টজ তাহলে তফাৎ কি হলো? কাঁচটা হলো তোমার সিলিকন ডাইঅক্সাইডের অ্যামারফাস সলিড, আর কোয়ার্টজটা হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইডের তোমার ক্রিস্টালাইন সলিড। আচ্ছা, এবারে এদের মজাটা হচ্ছে যে কোয়ার্টজ সে আলট্রাভায়োলেট লাইট অ্যাবজর্ব করতে পারে না, কিন্তু গ্লাস সে ভিজিবল লাইটকে অ্যাবজর্ব করতে পারে না। ভিজিবল লাইটের রেসপেক্টে ট্রান্সপারেন্ট, কিন্তু আলট্রাভায়োলেট লাইট কিন্তু অ্যাবজর্ব করে নেয়। তাহলে আমি এখানে কিন্তু আলট্রাভায়োলেট লাইট দিচ্ছি, আমি চাইবো না যে এই বাউন্ডারিটা সে আলট্রাভায়োলেট লাইটকে অ্যাবজর্ব করে নিক, চাইবো না বলে আমি বেসিক্যালি কোয়ার্টজ ব্যবহার করব, যাতে করে আলট্রাভায়োলেট লাইটটা এই যে তোমার এটা ঘেরা আছে যেটা দিয়ে, অর্থাৎ কোয়ার্টজ, হ্যাঁ, সেইটার সঙ্গে কোনো ডিস্টারবেন্স না হয় বা সে কোনো ইউভি লাইট যাতে অ্যাবজর্ব না করে, সেখানে একটা কোয়ার্টজ ইউনিটও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে যখন আলট্রাভায়োলেট লাইট দেওয়া হলো, দেখা যাচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ ইলেকট্রন হচ্ছে। এই ইলেকট্রনগুলো সরি একটা চার্জ পার্টিকেল বেরোচ্ছে। এই চার্জ পার্টিকেলগুলো যে নেগেটিভ চার্জ এবং তার E/m পরবর্তীকালে মানে মাস, চার্জ ইত্যাদি মেজার করে এটা দেখা গেল যে এরা অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রন। স্যার জে.কে থমসন কনফার্ম করলো তারা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এই যে সেটআপটা, এই সেটআপটাতে আমি কতগুলো টার্ম প্রথমে একটুখানি বলে নিই। ধরো ইউজুয়ালি নেগেটিভ ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড আর অ্যানোডটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। তাহলে এই ধরনের সেটআপ থাকলে একে বলা হয় তোমার ফরওয়ার্ড বায়াস বা নর্মাল বায়াস, যেখানে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বা বিভব পার্থক্যটাকে পজিটিভ ধরতে হয়। মানে অ্যানোড যদি পজিটিভ হয়, ক্যাথোড যদি নেগেটিভ হয়, এটাই হওয়ার কথা, তখন তাকে ফরওয়ার্ড বায়াস বলা হয়, যেখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা পজিটিভ হয়। আচ্ছা, কোন একটা বিশেষ কারণে আমরা দেখব যে এই অ্যানোড যেটা সকল না তাকে নেগেটিভ ইলেকট্রোড করে দেবো, আর যেটা ক্যাথোড সেটাকে পজিটিভ ইলেকট্রোড করে দেবো। মানে এখানে ব্যাটারির পোলারিটিগুলো পাল্টে দেবো, জাস্ট অ্যানোডটাকে করে দেবো নেগেটিভ ইলেকট্রোড, ক্যাথোডটাকে করে দেবো পজিটিভ ইলেকট্রোড। তখন তাকে বলা হবে রিভার্স বায়াস। তাহলে দেখো ফরওয়ার্ড বায়াস বা পজিটিভ বায়াসের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানোডটা পজিটিভ আর ক্যাথোডটা নেগেটিভ, আর যদি কোনো কারণে ক্যাথোডটা পজিটিভ অ্যানোডটা নেগেটিভ হয়ে যায় তাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে? তখন পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি নেগেটিভ ধরবো। আর আমি স্মল আইটা ব্যবহার করব ফটো কারেন্ট বোঝাতে, আর ক্যাপিটাল আইটাকে ব্যবহার করবো আমার ইন্টেন্সিটি বোঝাতে। তাহলে আমি ফরওয়ার্ড বায়াস বলতে কি বুঝছি বোঝা গেল, রিভার্স বায়াস বলতে আমি কি বুঝছি বোঝা গেল। ফরওয়ার্ড বায়াসে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা সেটাকে আমি পজিটিভ ধরবো, ব্যাকওয়ার্ড বায়াসে তাকে নেগেটিভ ধরবো। আর যখন এখান থেকে তোমার ইলেকট্রন বেরোবে, ইলেকট্রনটা যখন অ্যানোডে এলো, তোমার সার্কিট কমপ্লিট হলে কতটা কারেন্ট হচ্ছে সেটা ফটো কারেন্ট বলা হয়, সেটাকে স্মল আই দিয়ে এক্সপ্রেস করবো।
আর যে লাইটটাকে পাঠাচ্ছি ইউভি লাইটটাকে তার ইন্টেন্সিটি কতটা সেটা হচ্ছে আমি ক্যাপিটাল আই দিয়ে এক্সপ্রেস করি। তাহলে দেখো এই এতক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা বলো। আমি এইখান থেকে যে শুরু করলাম ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে, হ্যাঁ, এই পর্যন্ত যেটা বললাম সেই পর্যন্ত মানে এক্সপেরিমেন্টাল সেট আপ পর্যন্ত বললাম। এবার এখান থেকে কি সব রেজাল্ট পাচ্ছি সেগুলো এবার আমি আলোচনা করব। এই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে কিনা আগে বলে না, ঠিক আছে? কারো কিছু অসুবিধা আছে? স্যার রিভার্স বায়াসটা আবার বলুন। রিভার্স বায়াস মানে হচ্ছে দেখো এমনি নর্মাল বায়াস মানে কি, ক্যাথোডটা নেগেটিভ আর অ্যানোডটা পজিটিভ, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। কিন্তু যদি ক্যাথোডটা পজিটিভ আর অ্যানোডটা নেগেটিভ হয়ে যায় তখন তাকে বলা হবে রিভার্স বায়াস, ঠিক আছে? মানে রিভার্স বায়াস যখন হবে, ঠিক আছে হ্যাঁ, রিভার্স বায়াস যখন হবে তখন অ্যানোডটা নেগেটিভ ইলেকট্রোড হয়ে যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ স্ক্রিন? বাকিটা আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা তাহলে তাহলে এই আচ্ছা ঠিক আছে, এক্সপেরিমেন্টাল সেট আপ পর্যন্ত বুঝতে পেরেছো? হুম। আচ্ছা এবারে আমি 7টা ইম্পর্টেন্ট অবজারভেশনের কথা বলবো। দেখো একটুখানি প্রথমে আমি আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটটাকে নিয়ে কথাবার্তা বলবো। আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট, আই হচ্ছে এখানে তোমার কারেন্ট আর ভি হচ্ছে ভোল্টেজ। কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স প্লটটা আমাকে দেখতে হচ্ছে। এবং ছবিটা কেমন দেখতে দেখো, এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কারেন্ট প্লট করছি, এক্স অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল ডিফারেন্সটাকে প্লট করছি, করে এইরকম একটা ছবি দেখতে হচ্ছে। আমি একটা পার্টিকুলার মেটাল নিয়েছি, পার্টিকুলার ইন্টেন্সিটি নিয়েছি, মানে এই যে ক্যাথোডটা তুমি ব্যবহার করছো একটা পার্টিকুলার মেটালের ক্যাথোড ব্যবহার করেছো, যে লাইটটাকে তুমি পাঠাচ্ছ সেটা হচ্ছে মানে ফিক্সড ইন্টেন্সিটি, অর্থাৎ ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, তাকে বলে ইন্টেন্সিটি। এখানে ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রাখা হয়েছে আর তোমার পার্টিকুলার মেটাল ব্যবহার করা হয়েছে, তাতে ছবিটা হচ্ছে এরকম দেখতে হয়েছে। আচ্ছা ছবিটা কি হচ্ছে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো, পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো মানে হচ্ছে যে এই ব্যাটারি বেসিক্যালি এখনো কাজ করছে না, ক্যাথোডটা নেগেটিভ বা অ্যানোডটা পজিটিভ এর কোনো জাস্ট মাথা মুন্ডু নেই আর কি, ঠিক আছে? তো কিন্তু সার্কিটটা জোড়া আছে কিন্তু এদের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়নি। তখনও তুমি কি দেখতে পাচ্ছ? তখনও দেখতে পাচ্ছ একটা নন জিরো কারেন্ট আছে, মানে আইটা যখন ভিটা তোমার জিরো, আই এর একটা নন জিরো ভ্যালু আছে। কেন সেটা? তার কারণটা হচ্ছে যে যখন আমি ইউভি লাইট দিলাম, যদি সুইটেবল ফ্রিকোয়েন্সির লাইট দিই তাহলে এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, আর ইলেকট্রনগুলো যদি অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে সার্কিটটা কমপ্লিট হবে এবং গ্যালভানোমিটার তোমার কারেন্টটাকে শো করবে, ঠিক আছে? এবারে কথাটা হচ্ছে যে যখন তোমার ইউভি লাইট দেওয়া হলো সেখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে, সেই ইলেকট্রনটা যথেষ্ট কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে। মানে আমি অনেক বেশি এনার্জি আলট্রাভায়োলেট লাইট তিন মেটালিক সারফেসে দিয়েছি, তার সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনগুলো আলগাভাবে আবদ্ধ ছিল বলে তারা তো খুবই বেরোচ্ছে তাই না, সে একটা গতিশক্তি নিয়ে বেরোচ্ছে বা তার একটা ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে, এবং সেই গতিশক্তি বা ভেলোসিটির জন্য সে অ্যানোডে অটোমেটিক্যালি পৌঁছে গেছে। পোটেনশিয়াল ডিফারেন্স তখনও কিছু দেওয়া হয়নি, মানে অ্যানোড পজিটিভ ইলেকট্রন হলে সেদিকে নেগেটিভ চার্জ ইলেকট্রনকে নিজের দিকে টানবে, সেই টানার তখনও স্কোপ তৈরি হয়নি। কিন্তু যেটা কথা যে ইলেকট্রন যেগুলো বেরোচ্ছে সে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি বা সাফিসিয়েন্ট ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে বলে অ্যানোড পর্যন্ত পৌঁছে যাবে, অ্যানোড পর্যন্ত পৌঁছে গেলে সার্কিটটা কমপ্লিট হবে এবং সেখান থেকে তুমি একটা কারেন্ট পাচ্ছ, এই যে কারেন্টটা তুমি পেয়েছো। আচ্ছা এবারে দেখো এই যে ভিটা পজিটিভ, পোটেনশিয়াল ডিফারেন্সটা পজিটিভ মানে ফরওয়ার্ড বায়াসে রেখেছো। তার ফরওয়ার্ড বায়াসে রাখা মানেটা কি? অ্যানোডটা এখন পজিটিভ ইলেকট্রন ফরওয়ার্ড বায়াসে রাখলে। আচ্ছা এবারে দেখো যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা ফরওয়ার্ড বায়াসে রেখে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি বাড়াচ্ছ তখন কি হচ্ছে, এই যে ইলেকট্রনগুলো তারা তো বেসিক্যালি নেগেটিভলি চার্জ, সে কি করবে? পজিটিভলি চার্জড অ্যানোডের দিকে, মানে পজিটিভ ইলেকট্রন অ্যানোডের দিকে চলে যাবে। তাহলে ফরওয়ার্ড বায়াসে রেখেছি মানে অ্যানোডটা পজিটিভ ইলেকট্রন, তাহলে নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলো কি হবে? সে বেসিক্যালি অ্যানোডের দিকে যেতে চাইবে। এবার এই পোটেনশিয়াল ডিফারেন্স আমি যত বাড়াবো তত বেশি ইলেকট্রনটা মানে অ্যানোডটা ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ করবে
আর যত বেশি আকর্ষণ করবে তত বেশি ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছাবে এবং তত বেশি আমি কারেন্ট পাবো, এবং তাই হয়েছে। দেখো দেখো এই যে যত ভিটা বাড়ছে তত তোমার কারেন্টটা বাড়ছে। আচ্ছা, বাড়তে 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 একটা জায়গা থেকে এটা কিন্তু স্যাচুরেট করে গেছে, অর্থাৎ কনস্ট্যান্ট করে গেছে। কেন কনস্ট্যান্ট হয়ে গেছে? কারণ আমি ইন্টেন্সিটি কিন্তু ফিক্স করে দিয়েছি, তাহলে এইখান থেকে কতগুলো ইলেকট্রন বেরোবে সেটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে আছে। তবে এখান থেকে যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে সব ইলেকট্রনগুলোই যদি অ্যানোডে পৌঁছে যায় তখন তো আর ফার্দার কারেন্ট বাড়বে না, সেখানে কারেন্টটা স্যাচুরেট করে যাবে। তাহলে দেখো এইখান থেকে সেটা কারেন্টটা বেড়ে 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 স্যাচুরেট করে গেল। এই স্যাচুরেটেড কারেন্টটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট, এবং সিম্বলিক্যালি লেখা হচ্ছে আই স্যাট। স্যাট মানে স্যাচুরেশন। তাহলে এটা হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট হবে। তাহলে দেখো, তাহলে আমি প্রথমে পোটেনশিয়াল ডিফারেন্সটা 0 থেকে শুরু করে ফরওয়ার্ড বায়াসে দেখে পোটেনশিয়াল ডিফারেন্সটা যত আমি বাড়াচ্ছি অ্যানোডটা তত বেশি ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করছে, তত টানছে, ইলেকট্রনগুলো অ্যানোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে বলে তুমি বেসিক্যালি ফটো কারেন্টটা বেশি পাচ্ছ। একটা সময় পর যেটা আসছে যে যতগুলো ইলেকট্রন অ্যাকচুয়ালি মেটাল সারফেস থেকে ইজেক্টেড হয়েছিল সবাই যখন অ্যানোডে পৌঁছে গেছে, তারপরে আর ফার্দার ইলেকট্রন নেই, তখন কি হবে? ফটো কারেন্টটা তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে গেল, এবং সেটাই হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট। আচ্ছা, এবারে উল্টো দিকে দেখো, এদিকটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা নেগেটিভ। পোটেনশিয়ালটা নেগেটিভ। নেগেটিভ মানেটা কি? তুমি রিভার্স বায়াসে চলে এসেছো। রিভার্স বায়াসে কি করেছো? অ্যানোডটাকে তুমি এখন নেগেটিভ ইলেকট্রোড করছো। তাহলে অ্যানোডটা যদি নেগেটিভ ইলেকট্রোড হয় তাহলে কি হবে? অ্যানোডটা নেগেটিভ ইলেকট্রোড হলে সেটা ইলেকট্রনকে রিপেল করবে। তাই ইলেকট্রনকে যদি রিপেল করে তাহলে সেই ইলেকট্রনগুলো এখন আর অ্যানোডে পৌঁছাতে পারবে না। তাহলে যত তুমি রিভার্স বায়াসে রেখে যত বেশি পোটেনশিয়াল ডিফারেন্স দেবে, অ্যানোডটা তত বেশি নেগেটিভ ইলেকট্রোড তত ইলেকট্রনকে রিপেল করবে, সেখানে ইলেকট্রনগুলো পৌঁছাতে পারবে না। পারবে না বলে কি হবে? কারেন্টটা তখন কমছে, কমতে 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 এক সময় হবে যে সময় তুমি যেটা দেখতে পাবে যে ওই নেগেটিভ বায়াসে দেখে পোটেনশিয়াল ডিফারেন্সটা এত বেশি করলে তাতে অ্যানোডটা ইলেকট্রনগুলোকে এত রিপেল করলো যে কোনো ইলেকট্রনই আর অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারলো না। কোনো ইলেকট্রন যখন অ্যানোড হিসেবে পৌঁছাতে পারবে না তখন কারেন্টটা কমতে 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 0 হয়ে যাবে। এবারে রিভার্স বায়াসে রেখে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ম্যাক্সিমাম কতটা করলে তোমার এই তুমি মানে রিভার্স বায়াসে রেখে তুমি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে এমন করলে যাতে করে কোনো ইলেকট্রনই আলটিমেটলি অ্যানোড পর্যন্ত পৌঁছতে পারলো না বলে ফটো কারেন্টটা 0 হয়ে গেল, সেই পোটেনশিয়ালটাকে বলে স্টপিং পোটেনশিয়াল। তাহলে মাইনাস V0টা হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল। তাহলে স্টপিং পোটেনশিয়ালটা এমন যাতে করে যে ইলেকট্রনগুলো ধরো লাইট দেওয়ার পরে বেরিয়েছিল, লাইট দেওয়ার পর যে ইলেকট্রনগুলো বেরিয়েছিল তার কারো কাইনেটিক এনার্জি বেশি, কারো কাইনেটিক এনার্জি কম। কারেন্টটা 0 হতে গেলে কি হবে? যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটাও যেন অ্যানোড পর্যন্ত না পৌঁছাতে পারে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটা যদি অ্যানোড পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে ব্যালেন্সিংটা কি হবে না, এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার, সেটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা সেটা হয়ে যাবে E ইন্টু V0। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সকে ইলেকট্রনিক চার্জ দিয়ে গুণ করলে কাইনেটিক এনার্জি পাওয়া যায়। তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারটা হচ্ছে E ইন্টু V0। সেখান থেকে যে ইজেক্টেড ইলেকট্রনের যে ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা বের করে ফেললে তুমি, সেটা হচ্ছে √2eV0/m। তো দেখো, তাহলে এই ফার্স্ট ফিচারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে আমি এই পি লেনার্ড 1900 সালে যে এক্সপেরিমেন্টটাকে করেছিলেন, সেই এক্সপেরিমেন্টের উপরে বেস করে যে অবজারভেশনগুলো পাওয়া গেছে সেই অবজারভেশনগুলোর কথা আমি বলছি। তাহলে প্রথম যেটা অবজারভেশন সেটা হলো যে হোয়ার পোটেনশিয়াল ডিফারেন্স ইজ লার্জ এনাফ দেন ফটো কারেন্ট অ্যাটেন্স এ ম্যাক্সিমাম কনস্ট্যান্ট ভ্যালু ফর এ ফিক্সড মেটাল অ্যান্ড ফিক্সড ইন্টেন্সিটি, দিস ইজ কল্ড দ্য স্যাচুরেটেড ফটো কারেন্ট। যেটা আমি দেখিয়েছি। তার মানে এটা গল্পটা আবার একবার শোনাচ্ছি। যখন পোটেনশিয়াল ডিফারেন্স 0 কিন্তু লাইট দেওয়া হয়েছে, সেখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সে একটা মানে ইলেকট্রনটা যে বেরোচ্ছে তা একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে বলে সেই অ্যানোডে অটোমেটিক্যালি পৌঁছে যাচ্ছে, সেইখানে আমি একটা স্যাচুরেটেড ফটো সেটা একটা ফটো কারেন্ট পাচ্ছি। এবারে পজিটিভ বায়াসে থেকে পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াবো অ্যানোডটা যেহেতু পজিটিভ ইলেকট্রন সেই ইলেকট্রনকে নিজের দিকে টানবে, যখন সমস্ত ইলেকট্রনগুলি অ্যানোডটা ইলেকট্রনগুলোকে টানছে বলে ফটো কারেন্টটা বাড়ছে, সমস্ত ইলেকট্রন অ্যানোডে পৌঁছে গেল, তখন ম্যাক্সিমাম কারেন্টটা তুমি পেলে, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট। উল্টো থেকে রিভার্স বায়াসে দেখে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়াও তাহলে কারেন্টটাকে কমবে, এক সময় পর সেটা 0 হয়ে যাবে। যে পোটেনশিয়ালটা দিলে এই কারেন্টটা 0 হয়ে যায় সেটা স্টপিং পোটেনশিয়াল, সেটা -V0। দিস ইজ এ নেগেটিভ পোটেনশিয়াল হোয়েন ফটো কারেন্ট বিকামস 0। আর এই স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে তোমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনটা সম্পর্কটা যে হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ারটা হয়ে যায় E ইন্টু V0। এটা থেকে ভি ম্যাক্সের ভ্যালুটা তুমি এখান থেকে বের করে করতে পারছো। তা দেখো তো এই যে আলোচনাটা এখন পর্যন্ত করলাম সেটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা?
বলো কোনো অসুবিধা আছে? ই ইন্টু ভি জিরোটা মোডের মধ্যে আছে। হ্যাঁ, মডের মধ্যে বলতে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স তো নেগেটিভ, তো আর কাইনেটিক এনার্জি তো নেগেটিভ হতে পারে না, সেই জন্য এটা মডিউলাসের মধ্যে রেখেছি আর কি। হ্যাঁ, এটা। মানে আমি শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি, বুঝতে পেরেছো? মানে বাঁদিকে তো ইজেক্টেড ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, যে এইখানে লাইট দেওয়ার পরে অনেক ইলেকট্রন বেরোচ্ছে, কারো কাইনেটিক এনার্জি কম, কারো কাইনেটিক এনার্জি বেশি। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা যে ইলেকট্রনটা, তার এনার্জিটা, সেটা তো গতিশক্তি, তো গতিশক্তিটা নেগেটিভ হতে পারে না। বাঁ দিকটা পজিটিভ, যদি ডান দিকটা পজিটিভ করতে হবে। এবারে এখানে যেহেতু অনেক নেগেটিভ জিনিসের গল্প আছে, স্টপিং পোটেনশিয়ালটা নেগেটিভ, সেখানে ফাইনাল রেজাল্টটা নেগেটিভ বেরিয়ে যায়, গন্ডগোল হয়ে যাবে, সেই জন্য আমরা ম্যাগনিটিউডের সঙ্গে সমান করতে, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারটা হচ্ছে মডিউলাস অফ ইভি জিরো, সেখান থেকে ভি ম্যাক্সটা তুমি পেয়ে। দেখো তাহলে এইখানে যে আলোচনাটাকে করলাম, এই আলোচনাটায় কার কি অসুবিধা আছে বলো, সবাই পরিষ্কার বুঝতে হবে। এইটা যদি বোঝো তাহলে পরের গুলো কিন্তু ইজি, এই জায়গাটা বুঝতে পরের গুলো কিন্তু ইজি, এটাই মূল জায়গা। দেখো স্যার হ্যাঁ বলো। ভি ম্যাক্স সমান ম্যাক্সিমাম ভেলোসিটি অফ হ্যালো হ্যাঁ বলো। বলছি যে ভি ম্যাক্স হুম হুম ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দা, এটা স্যার কি লিখেছে? ইজেক্টেড ইলেকট্রন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন। এগুলো লেখার দিকে বেশি জোর দিও না বাবা, আমি এই পিডিএফ ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, মানে বুঝে নাও বেশি করে, লেখার দিকে অত। হ্যাঁ কোনটা? ইজেক্টেড মানেটা ইজেক্টেড মানে যেটা বেরিয়ে, ইজেক্ট বোঝো, ইজেক্ট মানে যেটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইজেক্ট করা, বুঝলেন? ইজেক্ট মানে বেরিয়ে যাওয়া। ইনজেক্ট মানে ঢোকানো, ইনজেকশন হয়েছে সে কারণে, আর ইজেকশন মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে এখানে এখানে লাইট দিলে তো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেখানে ওটার নাম হচ্ছে ইজেক্টেড ইলেকট্রন। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমার কথা? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই কে বলছিস? স্যার অদিতি। অদিতি, আচ্ছা আচ্ছা চলো। আচ্ছা এবারে নেক্সট দেখো, আমি এইখানে যে ছবিটা এঁকেছি, এই ছবিটা একটা ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটির জন্য, মানে একটা পার্টিকুলার ফটো ক্যাথোড তুমি ব্যবহার করেছো, আর এখানে যে লাইটটাকে ব্যবহার করেছো তার ইন্টেন্সিটিটা ফিক্সড। ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, সেটা ফিক্স করে দেওয়া হয়েছে। আচ্ছা এবার নেক্সট আরেকটা ছবি আঁকছি, যেখানে তোমার ফিক্স মেটাল ব্যবহার করা হচ্ছে, ফিক্স ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে, লাইট যেটা দিচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা ফিক্স, কিন্তু ইন্টেন্সিটিটা বেড়ে যাচ্ছে, মানে আইভি প্লট অ্যাট ডিফারেন্ট ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, মানে আমি ডিফারেন্ট ইন্টেন্সিটির লাইট ব্যবহার করছি, অর্থাৎ তীব্র আলো ব্যবহার করছি, মৃদু আলো ব্যবহার করছি, এরকম আর। ঠিক আছে, আচ্ছা তা থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে দেখো স্টপিং পোটেনশিয়ালটা যা ছিল তাই রয়ে যাচ্ছে, কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে বেড়ে গেছে। ফর এ ফিক্সড মেটাল অ্যান্ড ইনসিডেন্ট লাইট অফ ফিক্সড ফ্রিকোয়েন্সি, স্যাচুরেটেড ফটোকারেন্ট increases with increase in intensity but stopping potential remains the same। তাহলে দেখো সেকেন্ড ফিচারে দেখতে পাচ্ছ, ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট বাড়ালে তোমার ফটো কারেন্টটা বেড়ে গেছে, স্যাচুরেটেড ফটো কারেন্টটা বেড়ে গেছে, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা একই থাকছে। এটা একটা 2 নম্বর ফিচার। এটা কেন হচ্ছে সেটা আমি পরে এক্সপ্লেন করব, সব এক্সপ্লেনেশন তো আর তোমার নর্মালি হবে না। হ্যাঁ, কিছু কিছু এক্সপ্লেনেশনের জন্য তোমার সাডেনলি অন্য রকমের থিওরি লাগবে। মানে এখানে তুমি এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো যে ইন্টেন্সিটি বাড়ছে মানে কি, এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড সেটা বাড়ছে, মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া, সেটা হচ্ছে মানে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি যদি বাড়ে তাহলে অবভিয়াসলি কি হবে, লাইটটা যখন তোমার ক্লিন মেটালিক সারফেসে পড়েছে, এই যে ক্লিন মেটালিক সারফেসে পড়েছে, কম ইন্টেন্সিটি লাইট গেলে কম ইলেকট্রন বেরোবে, বেশি ইন্টেন্সিটি লাইট হলে বেশি ইলেকট্রন বেরোবে। তাহলে এবারে কিন্তু বেশি ইলেকট্রন বেরোয়, তাহলে অবভিয়াসলি স্যাচুরেটেড ফটো কারেন্টটা বেশি হবে, মানে বেশি ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে, কারেন্ট বেশি পাবে, কিন্তু এটা খুব স্বাভাবিক কথা।
আচ্ছা, এবারে নেক্সট যেটা আমি করছি সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট when frequency is constant. এবারে আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর কাইনেটিক এনার্জিটাকে প্লট করি অ্যাজ এ ফাংশন অফ ইন্টেন্সিটি, তুমি দেখতে পাচ্ছ ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সির লাইট ব্যবহার করলে কাইনেটিক এনার্জিতে কিন্তু ইন্টেন্সিটির উপর নির্ভর করছে না। তার মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্যাচুরেটেড ফটো কারেন্টটা সাধারণত ইন্টেন্সিটির উপর নির্ভর করছে, ইন্টেন্সিটি বাড়ালে স্যাচুরেটেড ফটো কারেন্টটা বাড়ছে, কিন্তু যে ইলেকট্রনগুলো বেরোলো তাদের যদি কাইনেটিক এনার্জি তুমি ক্যালকুলেট করো, কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করা মানেই বেসিক্যালি স্টপিং পোটেনশিয়াল তুমি সেখান থেকে পেয়ে যাবে, সেইটা কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না। মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। এটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জি ক্যালকুলেট তুমি করতে পারো, এবং কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে পারো স্টপিং পোটেনশিয়াল থেকে। এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা ইন্টু ভি জিরো, তার স্টপিং পোটেনশিয়াল জানলে সেখান থেকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বেরিয়ে যাবে। দেখা যাচ্ছে সেই কাইনেটিক এনার্জিটা ইন্টেন্সিটির উপরে কোনোভাবে নির্ভর করছে না, অর্থাৎ ইন্টেন্সিটি যাই হোক না কেন কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্টলি থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো ফিচার বুঝতে পারলে আরো, ঠিক আছে, হলো, বোঝা গেল? হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে তো, বুঝতে অসুবিধা হয়নি তো? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে তোমার ফ্রিকোয়েন্সি ফিক্স করছে, ইন্টেন্সিটি ফিক্স করে, কিন্তু ডিফারেন্ট মেটাল ব্যবহার করছে। মানে এটা হচ্ছে ডিফারেন্ট মেটাল, মানে যে মেটালটা মানে ফটো মানে তোমার যে ক্যাথোডটা ব্যবহার করছো সেটা ডিফারেন্ট মেটালের। আচ্ছা, এখানে এই ডিফারেন্ট মেটালের কনটেক্সট একটা আমি ইম্পর্টেন্ট টার্ম ইন্ট্রোডিউস করে, যেখানে ওয়ার্ক ফাংশন। আচ্ছা, ওয়ার্ক ফাংশন জিনিসটা কি? দিস ইজ দ্য মিনিমাম এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস হ্যাভিং জিরো কাইনেটিক এনার্জি। দেখো, একটা ক্লিন মেটালিক সারফেস আছে, সেখানে তুমি একটা লাইট দিচ্ছ, সেখান থেকে তোমার ইলেকট্রন বেরোচ্ছে, কিন্তু ইলেকট্রনগুলো তো ফ্রি ইলেকট্রন নয়। ঠিক আছে, আমি মানছি যে পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনগুলো হচ্ছে আলগাভাবে আবদ্ধ, কিন্তু ইলেকট্রনগুলো কোনোভাবে তো ফ্রি ইলেকট্রন নয়। এবারে সেই ইলেকট্রনটাকে যখন তুমি বের করছো তখন সার্টেনলি তোমাকে একটা এনার্জি দিতে হবে। ঠিক আছে, তাহলে মিনিমাম কতখানি এনার্জি দিলে ইলেকট্রনটাকে বের করতে পারবে তাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। মানে ইলেকট্রনটা জাস্ট বেরোচ্ছে, সেই ইলেকট্রনের কোনো কাইনেটিক এনার্জি দরকার নেই। মানে তুমি যদি বেশি এনার্জি দাও তাহলে ইলেকট্রনটা বেরোবে এবং সে একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে বা একটা ভেলোসিটি নিয়ে বেরোবে, কিন্তু এখানে আমি যেটা বলছি জাস্ট ইলেকট্রনটা বেরোবে, তার মানে মিনিমাম যে এনার্জিটা দিলে জাস্ট ইলেকট্রনটা বেরোচ্ছে আর কি, তাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। এবারে বিভিন্ন মেটালের আয়নাইজেশন পোটেনশিয়াল আলাদা, মানে বিভিন্ন মেটালের কিন্তু ওয়ার্ক ফাংশনও আলাদা। ঠিক আছে, তাহলে আমি দুটো মেটাল ব্যবহার করছি, একজনের ওয়ার্ক ফাংশন বেশি, একজনের ওয়ার্ক ফাংশন কম। তাহলে ফ্রিকোয়েন্সি ফিক্স করে দিচ্ছি, ইন্টেন্সিটি ফিক্স করে দিচ্ছি, করে যদি তুমি এদিকে আই ভার্সেস ভি প্লটটাকে আঁকে দেখো, এখানে স্যাচুরেটেড ফটো কারেন্টটা একই আছে কিন্তু ওয়ার্ক ফাংশনটা পাল্টে গেছে। তাহলে যে স্যাচুরেটেড ফটো কারেন্টটা ফিক্সড আছে কিন্তু ওয়ার্ক ফাংশনটা পাল্টে গেছে। দেখো, বেসিক্যালি যার ওয়ার্ক ফাংশন, সরি আমি বলছি যে স্টপিং পোটেনশিয়ালটা পাল্টে গেছে, মানে স্যাচুরেটেড ফটো কারেন্টটা যা ছিল, স্যাচুরেটেড ফটো কারেন্টটা যা ছিল তাই রয়ে গেছে, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা পাল্টে গেছে। এবং দেখো খেয়াল করে, যে যদি এমন হয় যে তোমার এই যে মেটালের ওয়ার্ক ফাংশনটা বেশি, অর্থাৎ যে মেটাল থেকে ইলেকট্রন বের করাটা কষ্টসাধ্য, তার ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটা কম। আর যার ক্ষেত্রে তোমার স্টপিং পোটেনশিয়াল, যার ক্ষেত্রে তোমার ওয়ার্ক ফাংশনটা কম, অর্থাৎ যার ক্ষেত্রে ইলেকট্রনটা ইজিলি বের করতে পারা যায়, তার ক্ষেত্রে কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা বেশি হয়েছে। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি করছি, না ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি লাইট ব্যবহার করছি, ডিফারেন্ট মেটাল ব্যবহার করছি, ডিফারেন্ট মেটালের তোমার ওয়ার্ক ফাংশনটা ডিফারেন্ট হয়। তুমি দেখতে পাচ্ছ স্যাচুরেটেড ফটো কারেন্ট রিমেন্স দ্য সেম, কিন্তু ওয়ার্ক ফাংশনটা যার যত বেশি তার করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটা তত কম হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? উইথ ইনক্রিজ ইন ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল, স্যাচুরেটেড ফটো কারেন্ট রিমেন্স দ্য সেম, বা স্টপিং পোটেনশিয়াল ডিক্রিজেস। তাহলে এই অবজারভেশনটা ক্লিয়ার? ঠিক আছে, ঠিক 11-এর ছেলেরা পরিষ্কার? ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমি ব্যবহার করছি
ফিক্সড মেটাল এবং ইন্টেন্সিটি ফিক্সড করছি, কিন্তু ফ্রিকোয়েন্সিটা আলাদা করছি। এখন হচ্ছে মেটালটা ফিক্সড, ইন্টেন্সিটি ফিক্সড, ফ্রিকোয়েন্সিটা আলাদা করছি। তাতে কি হচ্ছে দেখো খেয়াল করে, তাতে দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখো, যার ফ্রিকোয়েন্সিটা তোমার বেশি তার স্টপিং পোটেনশিয়ালটা বেশি, নিউ টু গ্রেটার দেন নিউ ওয়ান, যার ফ্রিকোয়েন্সি বেশি তার স্টপিং পোটেনশিয়াল বেশি। কিন্তু আবার স্যাচুরেটেড ফটোকারেন্টের ক্ষেত্রে দেখো, স্যাচুরেটেড ফটোকারেন্টটা আগে যখন ফ্রিকোয়েন্সিটা তোমার কম আছে তখন স্যাচুরেটেড ফটোকারেন্টটা যা, আর যখন তোমার ফ্রিকোয়েন্সিটা তোমার কি হলো, ফ্রিকোয়েন্সিটা এটা ছিল, ফ্রিকোয়েন্সিটা যখন তোমার বেড়ে গেল তখন স্টপিং পোটেনশিয়ালটা যেমন বেড়ে গেছে, তখন স্যাচুরেটেড ফটোকারেন্টটা কিন্তু তোমার দেখো কমে গেছে। এইখানে যে স্যাচুরেটেড ফটোকারেন্ট ছিল এখন তোমার কমে গেছে। তাহলে ফিফথ ফিচারটা কি হচ্ছে, এটা আমি পরে এক্সপ্লেন করছি। ফিক্সড ফিচারটা কি হচ্ছে, যখন ফিক্স মেটাল ব্যবহার করছো, ফিক্স ইন্টেন্সিটি লাইট ব্যবহার করছো, তখন ফ্রিকোয়েন্সি অফ ইন্সিডেন্ট লাইট বাড়লে তোমার স্টপিং পোটেনশিয়ালটা তোমার বেড়ে যাচ্ছে আর স্যাচুরেটেড ফটোকারেন্টটা কমে যাচ্ছে। তাহলে ফর ফিক্সড মেটাল and a light of fixed intensity with increasing frequency, stopping potential increases বা স্যাচুরেটেড ফটোকারেন্ট ডিক্রিজেস। ঠিক আছে, তাহলে এই যে 5 নম্বর যে ছবিটা দেওয়া হয়েছে এবং তার ফিচারটা আমি কথায় লিখে দিলাম, বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, আচ্ছা, কি এটা বোঝা যায়নি নাকি? ঠিক আছে, কি হলো বলো, বুঝতে না পারলে বলো, আমি আবার বলবো। কি বোঝা যায়নি? হ্যালো, কি শোনা যাচ্ছে না নাকি? হ্যালো, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, মানে কি অসুবিধা আছে এটা বুঝতে? বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে কেন হচ্ছে সেটা আমি পরে বলছি, আমি আগে মানে আমি এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে প্রথমে বলে নিচ্ছি। হ্যাঁ, যে আমি প্রথমে দেখো এই যে আইবি ক্যারেক্টারিস্টিক্স প্লটে হচ্ছে প্রথমে ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটি, তারপরে হচ্ছে ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি কিন্তু ইন্টেন্সিটি আলাদা, তারপরে হচ্ছে তোমার ফিক্সড মেটাল তোমার ফ্রিকোয়েন্সি ফিক্স ইন্টেন্সিটি ফিক্স ডিফারেন্ট মেটাল, আর তারপর একটা হচ্ছে ফিক্সড মেটাল ইন্টেন্সিটি ফিক্স ফ্রিকোয়েন্সি আলাদা। তাহলে আমার পাল্টাচ্ছে একটার পর একটা। তাহলে প্রথমটা হচ্ছে ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটি, তারপরে ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট ইন্টেন্সিটি, তারপরে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি ফিক্সড ওয়ার্ক ফাংশন আলাদা বা মেটাল আলাদা, আর ফাইনালি হচ্ছে তোমার ফিক্সড মেটাল ইন্টেন্সিটি ফিক্সড ফ্রিকোয়েন্সি আলাদা। আচ্ছা, আরো 3টে ফিচার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যেটা দেখতে পাওয়া যায় তোমার, ধরো আমি একটা তিন মেটালিক সারফেস, একটা পার্টিকুলার মেটাল নিয়েছি, তার তিন মেটালিক সারফেস আছে, সেখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সির লাইট দিচ্ছি। দেখা যাচ্ছে যে তোমার ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইটটা যদি একটা সার্টেন ভ্যালুর থেকে কম হয়, তাহলে কোনো রকমভাবেই তুমি ফটোকারেন্ট পাচ্ছ না বা কোনোভাবেই ইলেকট্রনটা বেরোচ্ছে না, তুমি ইন্টেন্সিটি যত বেশিই নাও না কেন। এটা কথা হচ্ছে যে ইন্টেন্সিটি যত বেশিই নাও না কেন, ফ্রিকোয়েন্সিটা যদি একটা সার্টেন ভ্যালুর থেকে কম থাকে তাহলে কোনো রকমভাবেই কারেন্ট পাওয়া যাচ্ছে না। সেই যে ফ্রিকোয়েন্সি তাকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট সূচনা কম্পাঙ্ক আর কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট ইজ বিলো এ সার্টেন ভ্যালু, then no electron will be emitted whatever larger the intensity of incident light be. This frequency is called the threshold frequency and represented by nu zero. তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, একটা সার্টেন ফ্রিকোয়েন্সির নিচে হলে তোমার ইন্টেন্সিটি যতই বেশি হোক না কেন কোনোভাবেই লাইট ইলেকট্রন বেরোবে না। নেক্সট হচ্ছে যে দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন ইজ, যদি ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয়, যদি ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয়, তাহলে কাইনেটিক এনার্জিটা সেটা ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে লিনিয়ারলি বাড়ে। দেখো কাইনেটিক এনার্জি বাড়ছে, ফ্রিকোয়েন্সি যখন প্লট করছি, তাহলে এইখানে এটা হচ্ছে জিরো, কাইনেটিক এনার্জিটা জিরো। তাহলে এবারে দেখো তোমার ইলেকট্রনটা তার কিন্তু একটা ওয়ার্ক ফাংশন আছে, অর্থাৎ ইলেকট্রনটা মেটালে আটকানো আছে, তার যে পোটেনশিয়াল এনার্জিটা বা ওয়ার্ক ফাংশন হচ্ছে মাইনাস ফাই, এখানে ফাই। এবারে আমি যখন ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, বাড়াতে একটা সময়ের পরে ইলেকট্রনটা বেরোচ্ছে। দেখো যদি ফ্রিকোয়েন্সিটা নিউ জিরোর নিচে থাকে তাহলে কিন্তু তোমার কোনো রকমভাবে ইলেকট্রন বেরোচ্ছে না, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তুমি পাচ্ছ না। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তখনই পাবে যখন নিউটা নিউ জিরোর থেকে বেশি। তাহলে এই যে নিউ জিরোটা যার বাঁদিকে থাকলে তুমি কোনো রকমভাবে কাইনেটিক এনার্জিটা তোমার পাচ্ছ না। কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ কোয়ান্টিটি,
তার নিচে থাকছে, সেইটাই হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হলে দেখো পরিষ্কার কাইনেটিক এনার্জিটা ফ্রিকোয়েন্সির সঙ্গে লিনিয়ারলি বাড়ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি তুমি দুটো ডিফারেন্ট মেটাল ব্যবহার করো, দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে হচ্ছে তুমি একই রকমের ছবি পাচ্ছ, এটা একে অপরের সঙ্গে প্যারালাল। মানে যদি মেটাল 1 তার ওয়ার্ক ফাংশন যদি φ1 হয়, মেটাল 2 তার ওয়ার্ক ফাংশন যদি φ2 হয়, সেখানে φ2 গ্রেটার দেন φ1, তো তোমার কি হচ্ছে দেখো এই এই দুটো প্যারালাল লাইন পাচ্ছ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা তারা সমান, শুধু ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট গুলো তোমার পাল্টে গেছে। আর ফাইনাল যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস, দ্যাট ইজ ইলেকট্রন ইজ এমিটেড ফ্রম দ্য থিন মেটালিক সারফেস ইমিডিয়েটলি আফটার লাইট ইজ ইনসিডেন্ট অন ইট। মানে আলো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকট্রনটা বেরোচ্ছে। ঠিক আছে? মানে একদম ইনস্ট্যান্টিনিয়াস প্রসেস। তাহলে এই 9টা ইম্পর্টেন্ট ফিচারের কথা বলা হলো। তাহলে কি কি বলা হলো একটু সামারাইজ করে নাও। আইপি ক্যারেক্টারিস্টিক্স প্লটটা আমি বলেছি এখানে, সেখানে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্ট, স্টপিং পোটেনশিয়াল কি, এগুলো তুমি বুঝে গেছো। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে তুমি এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটটা তুমি বিভিন্ন রকম ভেরিয়েশন করে করে দেখছো। একটা হচ্ছে তোমার ধরো মেটালটাকে পাল্টাচ্ছ, একবার ফ্রিকোয়েন্সিটাকে পাল্টাচ্ছ, একবার ইন্টেন্সিটিটাকে পাল্টাচ্ছ, করে বিভিন্ন রকমের তুমি ছবি পেলে, মানে ওটা ছাড়া 4টে ছবি পেলে। তারপরে এনার্জিতে চলে আসে, কাইনেটিক এনার্জিটা সেটা ইন্টেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। কাইনেটিক এনার্জি হচ্ছে ফ্রিকোয়েন্সি প্লট করলে এরকম টাইপের প্লট তুমি দেখতে পাচ্ছ। ইন্টেন্সিটি যাই হোক না কেন, ফ্রিকোয়েন্সিটা যখন তোমার মানে বাড়াচ্ছ, তখন কাইনেটিক এনার্জিটা বাড়ছে যদি ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে উপরে থাকে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা তুমি বুঝলে, দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ভার্সাস ফ্রিকোয়েন্সি প্লট কেমন হবে তুমি বুঝলে, আর ফাইনালি যেটা বুঝলে সেটা ইলেকট্রন এমিশন হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস। তাহলে এই হচ্ছে 9টা এক্সপেরিমেন্টাল অবজারভেশনের কথা বলা হলো। এবারে এই যে অবজারভেশনগুলো তার কিছু সাডেনলি ক্লাসিক্যালি অর্থাৎ ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এক্সপ্লেন করতে পারা যায়, কিছু কিন্তু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এক্সপ্লেন করতে পারা যায় না। আচ্ছা, এবার আমাদের বুঝতে হবে যে কোন তিনটে অন্তত ঘটনা, যে তিনটে ঘটনা কোনোভাবেই তুমি ক্লাসিক্যালি ব্যাখ্যা করতে পারবে না, তোমাদের যে কনভেনশনাল ধ্যান ধারণা তাদের তুমি ব্যাখ্যা করতে পারবে না। কি সেটা? সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, সেটা নাকি ইন্টেন্সিটির উপর নির্ভর করে না, কিন্তু ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল। দেখো ক্লাসিক্যালি তোমার সবসময় এতে মানে ইন্টেন্সিটি যত বাড়বে, যদি এনার্জি তত বেশি, যত বেশি এনার্জি হবে যে ইলেকট্রনটা বেরোবে সে তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। ক্লাসিক্যালি এটাই এক্সপেক্টেড, ইন্টেন্সিটি বেশি মানে বেশি এনার্জি, যে ইলেকট্রনটা বেরোবে সে বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে যে ইন্টেন্সিটির উপরে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন নির্ভরই করছে না, এটা 1 নম্বর। আর যদি তোমার ফ্রিকোয়েন্সির রেসপেক্টে দেখো, তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি তোমার হলে, ফ্রিকোয়েন্সি যদি বাড়ানো হয় তাহলে কিন্তু তোমার কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটাও কিন্তু বাড়ছে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা কোনোভাবেই তুমি ক্লাসিক্যালি ব্যাখ্যা করতে পারবে না, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির গল্পটা। দেখো যেটা বলা হলো কি, যে ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে কম রেখে ইন্টেন্সিটি তুমি যতই বাড়াও না কেন, কোনো রকম ভাবেই হচ্ছে তোমার ইলেকট্রনটা বেরোচ্ছে না। তাহলে এই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা দেখো, এমনিতে আমরা ক্লাসিক্যালি কি জানি, এনার্জি থাকে ইন্টেন্সিটির মধ্যে, তাহলে যত বেশি ইন্টেন্সিটি তত বেশি এনার্জি, আর যত বেশি এনার্জি ইলেকট্রন বেরোবে তত সহজে। কিন্তু এখানে বলছে যে না, তোমার ইন্টেন্সিটি যত বেশি হোক না কেন, ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে যদি তুমি কম রেখে দাও, তাহলে কোনো রকম ভাবে ইলেকট্রনটা বেরোচ্ছে না। তাই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা সেটা ক্লাসিক্যালি কিন্তু তুমি কোনোভাবেই এক্সপ্লেন করতে পারবে না। আর ফাইনালি হচ্ছে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। দেখো এমনি আলো যদি একটা ঢেউয়ের মতো হয়, তাহলে সেই ঢেউটা ঠিক আছে একটা মেটালে আছড়ে পড়লো, এবার তার মধ্যে যে এনার্জিটা আছে সেই এনার্জিটা লোকালাইজড হবে, সেখান থেকে ইলেকট্রনটা বেরোবে, তার জন্য একটা সময় লাগার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস, মানে লাইটটা পড়লো সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা বেরোলো। তাহলে অন্ততপক্ষে এই তিনটে ঘটনা, যে তিনটে ঘটনা সকল ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে এই একটা এক্সপেরিমেন্ট যেখানে তুমি দেখতে পেলে ক্লাসিক্যাল থিওরি ফেল করছে। যেমন ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করতে গেলে ক্লাসিক্যাল থিওরি ফেল করেছিল, হ্যাঁ, তুমি আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে পেয়েছিলে। ঠিক এখানেও হচ্ছে ক্লাসিক্যাল থিওরি দিকে যেটাকে এক্সপ্লেন করতে যাও, তাহলে কিন্তু তোমার ক্লাসিক্যাল থিওরি বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কিন্তু ফেল করছে। ঠিক আছে, বোঝা গেল এখন পর্যন্ত? এটা রেসপন্স কর, হুহা একটু বল, বুঝতে না পারলে বল, আমি আবার বলবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছিস?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে এইটা বিজ্ঞানী আইনস্টাইন এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত সমস্ত এক্সপেরিমেন্টাল অবজারভেশনসটাকে ক্লাসিক্যাল থিওরিতে ব্যাখ্যা করতে পারা গেল না, এই ব্যাখ্যাটা আলটিমেটলি করলেন কি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার একটা রেভলিউশনারি যুগান্তকারী একটা অ্যাজাম্পশন ধরে। কি সেটা? দেখো এর আগে পর্যন্ত লোকে জানতো যে লাইট অ্যাকচুয়ালি একটা ওয়েভ, ঠিক আছে? আইনস্টাইন প্রথম বললে যে হ্যাঁ বলো কি দেখা যাচ্ছে না? হ্যাঁ মানে আইনস্টাইন যেটা বললেন যে লাইট ইজ হ্যাঁ হ্যাঁ মানে দেখো আইনস্টাইন যেটা বললেন লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। মানে এর আগে পর্যন্ত ধরা হতো যে এনার্জি দেওয়া নেওয়াটা যে কোনো অ্যামাউন্টে হচ্ছে, আলো তার এনার্জিটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কিন্তু আইনস্টাইন বললেন যে না, লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। এই পরবর্তীকালে সেই এনার্জি প্যাকেটসগুলোকে বলা হচ্ছে ফোটনস। সেখানে আমরা বলতে পারি লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা এই কনটেক্সটে একটা এমসিকিউর কোশ্চেন জাস্ট বলে দিই, সেটা হচ্ছে এই যে ফোটন এই টার্মটা, এটা কিন্তু আইনস্টাইন প্রথম বলেনি। ফোটন টার্মটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী স্যার গিলবার্ট নিউটন লুইস ইন 1926। অ্যালবার্ট আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লেনেশন 1905 সালে। আইনস্টাইন কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেনি, ফটো ইলেকট্রিক আবিষ্কার করেছে যদি ধরো সেই হিসেবে হার্জ। আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে এফেক্টের এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেন করেছেন এটা। আচ্ছা আর ফোটন নামটাও কিন্তু আইনস্টাইন দেয়নি, ফোটন নামটা দিয়েছেন স্যার গিলবার্ট নিউটন লুইস ইন 1926। তাহলে যেটা দাঁড়াচ্ছে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল্ড ফোটনস ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। আচ্ছা এবারে কথাটা হচ্ছে কি যখন লাইট একটা থিন মেটালিক সারফেসে পড়ছে তখন কি হচ্ছে না, ফোটনের সঙ্গে তোমার ওই মেটালিক সারফেসের যে ইলেকট্রনগুলো আছে তাদের একটা তোমার মানে বাইনারি কলিশনস হচ্ছে বা টু বডি কলিশনস হচ্ছে, ঠিক আছে? When light is incident on a thin metallic surface, then there is a two body elastic collision এবং সেই কলিশনটা স্থিতিস্থাপক সংঘর্ষ বিটুইন দ্য ফোটন অ্যান্ড দ্য ইলেকট্রন। মানে তুমি তো এখন ইলেকট্রনটার ওয়েভের মতো, এখন তো তোমার এটা লাইটটা একটা ওয়েভের মতো নয়, লাইটটা একটা পার্টিকেলের মতো, সেগুলো ফোটনস বলা হচ্ছে। সে কি করছে যে মেটালিক সারফেসে ইলেকট্রন আছে সেটাও পার্টিকেলের মতো, এই ফোটন এবং ইলেকট্রন তাদের মধ্যে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। আচ্ছা এবার স্থিতিস্থাপক সংঘর্ষ কি হলো, যেটা হলো দেখো যে 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 ইলেকট্রনটা বেরোচ্ছে বা কাইনেটিক এনার্জি কিন্তু কেই আমি বলি, তাহলে এবারে যে ফোটনটা দিয়ে ধাক্কা দিলে তুমি তার এনার্জি হচ্ছে এইচ নিউ, তো ফোটনের ফ্রিকোয়েন্সি নিউ হলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ফোটনটা তার এনার্জিটা হচ্ছে এইচ নিউ। এবারে দেখো একটা এনার্জি তো তোমার লেগে যাচ্ছে জাস্ট ইলেকট্রনটাকে বের করার জন্যে, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন কি হবে না, ফোটনের যে এনার্জিটা তার থেকে তোমাকে এই ওয়ার্ক ফাংশনটাকে বাদ দিতে হলো। তাহলে এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন ফর ফটো ইলেকট্রিক এফেক্ট। The kinetic energy of the ejected electron this should be equal to h nu minus phi, এটা। আর এবারে দেখো পরিষ্কার যে কখন ইলেকট্রন বেরোবে না, অর্থাৎ কখন কাইনেটিক এনার্জিটা জিরো হবে, যখন নিউটা হচ্ছে নিউ জিরো। মানে যখন কাইনেটিক এনার্জিটা এক্স্যাক্টলি জিরো হচ্ছে তখন দেখো এই ফ্রিকোয়েন্সিটা আমি নাম দিচ্ছি নিউ জিরো, যেখানে এইচ নিউ জিরোটা হচ্ছে ফাই এর সঙ্গে সমান, সেটা থেকে নিউ জিরোটাকে বের করলে ফাই বাই এইচ, এর হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো তাহলে এই ইকুয়েশনটা তুমি এখন লিখতে পারছো কে ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তো মানে পরিষ্কার দেখো নিউটা যদি গ্রেটার দেন নিউ জিরো হয় তবে কাইনেটিক এনার্জি পজিটিভ হবে, তবে ইলেকট্রনটা বেরোবে। যদি নিউটা যদি নিউ জিরোর সঙ্গে সমান হয় তাহলে ইলেকট্রন বেরোবে না, বা নিউটা যদি নিউ জিরো থেকে ছোট হয় তাহলে কিন্তু ইলেকট্রনটা বেরোচ্ছে না। তাহলে এই যে ইকুয়েশনটা বা এই যে ইকুয়েশনটা সেইটার মতো করে তুমি ছবি আঁকো। এবার কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি ছবি আঁকলে কি হবে, দেখো এটা হচ্ছে পরিষ্কার একটা স্ট্রেট লাইন হচ্ছে, স্লোপটা হচ্ছে এইচ আর ইন্টারসেপ্টটা হচ্ছে মাইনাস এইচ নিউ জিরো। এটাই হচ্ছে তোমার মাইনাস ফাইভ, অর্থাৎ এইটা হচ্ছে মাইনাস ফাইভ ওয়ার্ক ফাংশনের নেগেটিভ পার্টটা বা মাইনাস এইচ নিউ জিরো এটা, আর তার স্লোপটা হয়ে যাচ্ছে এইচ এর সঙ্গে সমান। যদি ডিফারেন্ট ব্যবহার করো তার ক্ষেত্রে যেটা হচ্ছে এই ফাইটা পাল্টাচ্ছে, ফাইটা যদি পাল্টায় তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লটটা স্ট্রেট লাইনে থাকবে, প্যারালালি থাকবে। হ্যাঁ শুধু এই ফাইটা একটু পাল্টে যাচ্ছে, ফাইটা সরি মানে ডিফারেন্ট মেটাল, আগে ডিফারেন্ট মেটাল যেহেতু ফাইটা পাল্টে যাচ্ছে বলে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট তোমার পাল্টে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবারে দেখো যেটা হলো যে তাহলে যখন তুমি ধরে নিয়ে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস,
তাহলে সেই ফোটনের সঙ্গে ইলেকট্রনের একটা টু বডি কলিশন হচ্ছে। তাহলে এবারে বোঝার চেষ্টা করো যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেজ কল ফোটন, সেই ফোটনের সঙ্গে তোমার ইলেকট্রনের টু বডি কলিশন হয়। তাহলে এবারে খেয়াল করে দেখো, তাহলে একটা ইলেকট্রন বের করার জন্য একটা ফোটনের এনার্জি রেসপন্সিবল। তাহলে একটা ইলেকট্রন বের করার জন্য একটা ফোটনের এনার্জি রেসপন্সিবল, সেই ফোটনের এনার্জিটা কি না এইচ নিউ। তাহলে সাডেনলি ফ্রিকোয়েন্সিটা কম হয়ে গেলে ফোটনের এনার্জিটা কমে যাবে, সেই ইলেকট্রনকে বের করতে পারবে না। সেখান থেকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা আসছে, ঠিক আছে। এবং যেটা ইম্পর্টেন্ট, যে ইলেকট্রনটা একটা মানে যখন একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, তাহলে সেই ইলেকট্রনটা কতটা বেশি কাইনেটিক এনার্জি পাবে সেটা নির্ভর করবে ওই ফোটনটার এনার্জির উপরে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির উপরে। সেটা ইন্টেন্সিটির উপরে কোনোভাবে নির্ভর করছে না। ইন্টেন্সিটি জিনিসটা কি? ইন্টেন্সিটিটা হচ্ছে যে যত বেশি ইন্টেন্সিটি মানে বেসিক্যালি তত বেশি ফোটন আসছে, এইটা। তাহলে তাতে কি হবে? তাহলে যত বেশি ইন্টেন্সিটি তত বেশি ফোটন আসছে, মানে এক একটা ফোটন এক একটা ইলেকট্রনকে বের করছে, মানে তত বেশি ইলেকট্রন বেরোবে, সেখানে স্যাচুরেটেড ফটোকারেন্ট বেরোবে, বেড়ে যাবে, সেটা কোনো অসুবিধা নেই। মানে ইন্টেন্সিটি যখন বাড়ছে তখন বেশি বেশি ফোটন একটা ইউনিট এরিয়াতে ধাক্কা দিচ্ছে, সেখানে বেশি ইলেকট্রন বেরোচ্ছে, মানে কারেন্টটা বাড়ছে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা ইন্টেন্সিটির উপরে কোনো রকম ভাবে নির্ভর করছে না। কারণ অনেক বেশি ফোটন তো কি হবে, আলটিমেটলি তো ইলেকট্রনের সঙ্গে ধাক্কা হচ্ছে একটা ফোটনের, যে ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। তাহলে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে, সেটা আমি দেখেছি। কিন্তু ইন্টেন্সিটি বাড়ছে, তার সঙ্গে কাইনেটিক এনার্জির কোনো সম্পর্ক নেই। আর এবারে এখানে খেয়াল করে দেখো, যখন তুমি ডিফারেন্ট মেটাল ব্যবহার করলে, ডিফারেন্ট মেটালের তো ওয়ার্ক ফাংশন আলাদা। তাহলে এবারে খেয়াল করো, আমি একটা পার্টিকুলার যে নিউটা ফিক্স করে দিয়েছি, মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ফোটন দিয়ে একটা মেটালে ধাক্কা দিলাম। এবারে সেই মেটালে কিন্তু ওয়ার্ক ফাংশন বেশি হয়, তাহলে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কম হবে। আর ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি কম হয়ে যায়, তাহলে করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটা কমে যাবে। আর উল্টো দিকে যদি যে মেটালটা তুমি ব্যবহার করছো তার যদি, কোনটা আগে বললাম ভুলিয়ে গেল, যদি আমি যেটা বলছি আবার শোনো, যে তুমি একটা মেটাল ব্যবহার করছো যার ওয়ার্ক ফাংশনটা ধরো না কম, ওয়ার্ক ফাংশন কম মানে কি, সেখান থেকে সহজে ইলেকট্রন বেরিয়ে যায়। এবার একটা ফোটন দিয়ে তুমি ধাক্কা দিচ্ছ, সেই ফোটনের ফ্রিকোয়েন্সি ফিক্স মানে কি, সেই ফোটনের এনার্জি ফিক্সড হয়ে গেছে এইচ নিউ। এবারে সেই এনার্জিটা দুটো কাজে ব্যবহৃত হচ্ছে, একটা কি ইলেকট্রনকে জাস্ট বের করতে, আর বাকি পোর্শনটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি নেবে। তাহলে যার ওয়ার্ক ফাংশনটা কম তার ক্ষেত্রে ইলেকট্রনটা সহজে বেরিয়ে যাচ্ছে, মানে কি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন বেশি হবে। আর কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন বেশি হওয়া মানে তাকে আটকানোর জন্য বেশি স্টপিং পোটেনশিয়াল লাগবে। আর উল্টো দিকে যদি ওয়ার্ক ফাংশনটা বেশি হয়ে যায়, তাহলে ইলেকট্রনটাকে বের করতেই বেশি এনার্জি লেগে যাচ্ছে বলে যে ইলেকট্রনটা বেরোচ্ছে কম কাইনেটিক এনার্জি নিয়ে যাবে, তাকে আটকানোর জন্য কম স্টপিং পোটেনশিয়াল হবে। সেখানে দেখো এই স্টপিং পোটেনশিয়ালটা φ1 এবং φ2, যেখানে φ2টা গ্রেটার দেন φ1, মানে ওয়ার্ক ফাংশনটা বেড়ে গেলে স্টপিং পোটেনশিয়ালটা কমে যায়। কিন্তু এক্ষেত্রে দেখো মেটালটা পাল্টাচ্ছ, কিন্তু এখানে তো নাম্বার অফ ফোটনসের সংখ্যার ইন্টেন্সিটি ফিক্সড আছে, মানে নাম্বার অফ ফোটনসের সংখ্যার তো কোনো পার্থক্য হচ্ছে না, স্যাচুরেটেড ফটোকারেন্ট আনএফেক্টেড থেকে যাচ্ছে। কিন্তু পরেরটা খেয়াল করে দেখো, যখন তুমি ফিক্সড মেটাল ব্যবহার করেছো কিন্তু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি লাইট ব্যবহার করছো, তখন কি হচ্ছে? প্রথমে এই জায়গাটা বোঝার চেষ্টা করো যে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে কি, একটা পার্টিকুলার মেটাল যদি ব্যবহার করো ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে তো ফোটনের এনার্জি বেড়ে গেল, ফোটনের এনার্জি বেড়ে গেল মানে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়ে গেল। আর ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়ে গেলে তাকে আটকানোর জন্য স্টপিং পোটেনশিয়ালটা বেশি হবে। সেখানে দেখো তার ফ্রিকোয়েন্সি বেশি, তার স্টপিং পোটেনশিয়ালটা বেশি। আর এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। দেখো ইন্টেন্সিটি ফিক্সড করেছি আমি, ইন্টেন্সিটি মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তাই তো? আচ্ছা, এবারে এখন তো লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস, তাহলে এই যে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, তাহলে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে একটা সার্টেন এনার্জি ফ্লো করবে, সেই ইন্টেন্সিটি আমি ফিক্স করে দিয়েছি। এবার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া মানে কি, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। তাহলে এবার টোটাল এনার্জি যদি ফিক্স করতে হয় তাহলে ফোটনের সংখ্যাটা কমাতে হবে। তাহলে একটা আমি বলছি যে টোটাল ধরো 100 ক্যালোরি ধরো এনার্জি লাগবে, আগে আমি 10টা ফোটন লাগছিল, প্রত্যেকের এনার্জি 10 ক্যালোরি করে ছিল বলে। এবারে আমার যদি হয়ে যায় যে ফোটনের ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে এক একটা ফোটনের এনার্জি যদি 20 ক্যালোরি করে হয়ে যায়, তখন আর 10টা ফোটন লাগবে না, 5টা ফোটন লেগে যাচ্ছে। তার মানে ইন্টেন্সিটি ফিক্স করে ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে কিন্তু নাম্বার অফ ফোটনস কমে যাওয়া, আর নাম্বার অফ ফোটনস যদি কমে যায় তাহলে দেখো করসপন্ডিংলি কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্ট যেটা সেটা কিন্তু কমে যেতে বাধ্য।
তাহলে এই যে 5 নম্বর পয়েন্টটা, এইটা কিন্তু সব বইয়েই, ইভেন তুমি ধরো আমাদের এইচসি ভার্মা টাইপের বইয়েও কিন্তু এই ছবিটা ভুল আছে। ভার্মা বা অন্যান্য বইয়ে দেবে তোমাদের টেক্সট বইয়ে যখন ছবিগুলো থাকবে, কি থাকবে, টপিং পোটেনশিয়ালটা পাল্টাচ্ছে ঠিক আছে, কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা একই রেখে দিয়েছে, কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্ট একই থাকবে না। তাহলে কি বলছি ব্যাপারটা বোঝার চেষ্টা করে, যে ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। তার মানে ইন্টেন্সিটি ফিক্স করলাম মানে এনার্জি ফিক্স করে ফেললাম। এবারে এনার্জিটা থাকে কিসের মধ্যে, না ফোটনের মধ্যে। তাহলে এক একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নু। তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল, এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল মানে টোটাল এনার্জি ফিক্স রাখার জন্য হচ্ছে ফোটনের সংখ্যা কমাতে হবে। যখন এই ফোটনের সংখ্যা কমাবে তখন কম ইলেকট্রন বেরোবে, কম ইলেকট্রন বেরোবে মানে স্যাচুরেটেড ফটোকারেন্টটা কমে যাবে। সেখানে 5 নম্বর যে ছবিটা সেটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো। আর বাকি তো জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল তোমার কাছে পরিষ্কার হয়ে যায়। তার মানে যেটা হচ্ছে দেখো, যে আইনস্টাইন যে অ্যাজাম্পশনসটা দিলেন আর কি, তার উপরে বেশ করে তুমি কিন্তু এই 9টা পয়েন্টই পরিষ্কারভাবে এক্সপ্লেন করে ফেলতে পারছো। আচ্ছা, যদি ইলাস্টিক কলিশন হয়, মানে দুটো শক্ত মার্বেলের মধ্যে ধাক্কা যদি হয়, সেটা পুরো ইনস্ট্যান্টিনিয়াস ধাক্কা হবে, এটা তো ঢেউয়ের মতো নয়। মানে তোমার গুলি করে তুমি মারছো, জল কামান দিয়ে মারা ভার্সেস গুলি করে মারা। জল কামান দিয়ে মারলে তোমার অনেক সময় লাগবে মারতে। হ্যাঁ, মানুষ মারার উদ্দেশ্য যদি থাকে, পুলিশ যদি মনে করে মানুষকে মারবে, তাহলে গুলি চালাবে। আর যদি মনে হয় না ছত্রভঙ্গ করবে, হ্যাঁ একটুখানি ব্যথা বেদনা দিয়ে, তাহলে সে লোকে জল কামান চালাবে। তাহলে যদি তোমার এরকম হয় যে লাইটটাকে তুমি ওয়েভ হিসেবে ভাববে, তাহলে সাডেনলি একটা টাইম লেগে যেত, কিন্তু লাইটটাকে তুমি যখন ফোটন বা পার্টিকেল হিসেবে ভাবছো, তখন ইলেকট্রনের সঙ্গে ফোটনের ধাক্কা তাদের ইনস্ট্যান্টিনিয়াস, সেই জন্য ইলেকট্রনটা খুব কুইকলি বেরিয়ে চলে যাচ্ছে আর কি। তাহলে দেখো, তাহলে আইনস্টাইন এটাকে এক্সটেন্ড করে ফেলতে পারলেন। আচ্ছা, এবারে আইনস্টাইন যে প্রপোজালটা দিয়েছেন, সেটা 1914 থেকে 1916 সালে বিজ্ঞানী মুলিকান এবং তার কোয়ার্কাসরা বিভিন্ন মেটালের তোমার ক্যাথোড নিয়ে তারা এই এক্সপেরিমেন্টগুলোকে করেছিলেন। করে আইনস্টাইন যা প্রেডিকশন করেছেন, প্রেডিকশনটা পুরো মিলে গেছে। এবং তারা এই মুলিকান, তারা বেসিক্যালি এই স্লোপ থেকে, এই যে তোমার কাইনেটিক এনার্জি ভার্সাস ফ্রিকোয়েন্সি স্লোপ থেকে ইয়েতে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটাকে বের করে ফেলেন। প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বেরোয় হচ্ছে 6.56 × 10⁻³ জুল সেকেন্ড। এখন প্লাঙ্ক কনস্ট্যান্টের আরো অ্যাকুরেট ভ্যালু বেরিয়েছে, সেটা 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। কিন্তু দেখো, তখন একটা 1914 থেকে 16 সালে, ওই সময় জাস্ট আইনস্টাইন থিওরি বেস করে মুলিকান এবং তার কোয়ার্কাসটা যে এক্সপেরিমেন্টটাকে করেছিল, সেখান থেকে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা বেরোলো, যেটা বেসিক্যালি ব্ল্যাক বডির রেডিয়েশনটাকে এক্সপ্লেন করার জন্য প্ল্যাঙ্কও কিন্তু এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের কথাই বলতে হয়েছে। এছাড়া রিচার্ডসন, আচ্ছা মুলিকান সেই জন্য নোবেল পান। রিচার্ডসন 1929 সালে নোবেল পান। পারফর্ম ভেরিয়াস এক্সপেরিমেন্টস টু এস্টিমেট ওয়ার্ক ফাংশন ফর ডিফারেন্ট মেটাল অ্যান্ড দে আর কনসিস্টেন্ট উইথ আইনস্টাইনস প্রেডিকশন। তারা বিজ্ঞানী রিচার্ডসন, তিনি ওই প্রচুর মেটাল নিয়ে তার ওয়ার্ক ফাংশন ক্যালকুলেট করেছিলেন, এটা তিনি নোবেল পান। আর আইনস্টাইন গট নোবেল প্রাইজ ফর দ্য ফটোইলেকট্রিক এফেক্ট ইন 1921। তাহলে এখান থেকে কোন মানে বেসিক্যালি এই ফটোইলেকট্রিক এফেক্ট করে আলটিমেটলি কনক্লুশনটা কি হলো, না পার্টিকেল আর কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন রিভিলড বাই আইনস্টাইন এক্সপ্লেনেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। তো আইনস্টাইন এক্সপ্লেনেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট থেকে আলটিমেটলি যেটা হলো, যে লাইটের যে একটা পার্টিকেল নেচার আছে, কণা ধর্ম আছে বা কর্পাসকুলার নেচার আছে, সেই পার্টটা হচ্ছে এখানে এস্টাবলিশ হলো। তাহলে দেখো, তাহলে এই ফটোইলেকট্রিক এফেক্টের যে মূল প্রিন্সিপালের জায়গাটা আমরা বলে ফেললাম। তাহলে আমরা প্রথমে ফটোইলেকট্রিক এফেক্টটা কি, এরকম একটা জায়গা থেকে শুরু করে হিস্টোরিক্যালি শুরু করে তোমার যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো পাওয়া গেছে, সেই অবজারভেশনগুলোকে প্রথমে 9টা পয়েন্ট দিয়ে আমি সামারাইজ করেছি। এটাকে ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে চাচ্ছিলাম, দেখলাম অনেক কিছু এক্সপ্লেন করতে পাওয়া যাচ্ছে বা কিছু পাচ্ছেও না। এই 3টে এক্সপেরিমেন্টাল অবজারভেশনের কথা বলা হয়েছে, যেটা ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা যাবে না। একটা হচ্ছে তোমার এতে কাইনেটিক এনার্জি ইলেকট্রন, সেটা ইন্টেন্সিটির উপর নির্ভর করে না, কিন্তু ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। এটা কেন, সেসব ফ্রিকোয়েন্সির কনসেপ্টে বা কি করে এলো, আর ইলেকট্রন এমিশনটা কেন বা ইনস্ট্যান্টিনিয়াস হলো, কোনো সময় কেন লাগলো না। আইনস্টাইনের যে 1905 সালে এক্সপ্লেনেশন, তা দিয়ে কিন্তু সব কিছুকে বুঝে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? ঠিক আছে তো? দেখো, একটুখানি পজ নাও, 1-2 মিনিট পজ নাও। আমি যেটা বলেছি সেইখানে কারো যদি কিছু অসুবিধা থাকে আমাকে একটু বলো। হ্যাঁ, কারো যদি কিছু অসুবিধা থাকে, আমি যে কথাগুলো বলেছি আর কি ফটোইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত, তাতে কারো যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা বুঝতে কোনো অসুবিধা থাকে বলে না, আমি সেগুলোকে এক্সপ্লেন করে দিই।
তারপরে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমে যাব। কিছু অসুবিধা থাকলে বলো। তুই প্রীতম বুঝতে পেরেছিস? কিরে, আছিস নাকি গেছিস? প্রীতম, হ্যালো, শোনা গেল? শোনা যাচ্ছে না? হ্যাঁ, কি প্রীতম নাই নাকি? তুই প্রীতম থাকার কথা, প্রীতম ঘোষ, প্রীতম মান্না, কোথায় গেলি? হুম, রিজু আছিস? রিজু, হ্যাঁ, কিছু অসুবিধা আছে বুঝতে? না স্যার, ঠিক করে বল, সব বুঝতে পেরেছিস তো? না স্যার, একবার দেখতে হবে হ্যাঁ, সবগুলো। দেখতে হবে, তবু ওই তো আমি তো একবার দেখিয়েও দিচ্ছি। বল না যে কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় বল, যেমন অফলাইন ক্লাসে বারবার জিজ্ঞেস করি, সেরকম কোনো অসুবিধা থাকলে বল, মানে ভয় পেয়ে যাস না, ঠিক আছে? এই ভিডিওটা আবার শুনতে পাবি তুই সাডেনলি, এবং পিডিএফটা তো পেয়ে যাবি, তখন যদি কিছু ডাউটস থাকে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি চাইছি যে মানে এখনই যদি কোনো ডাউটস মাথায় আসে তাহলে বল, সেগুলো আমরা ক্লিয়ার করে দিই। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমি এই কয়েকটা প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমগুলো একটুখানি করবে, তার মধ্যে দু একটা আমি করে দিচ্ছি আর দু একটা বাড়িতে করবে। বলছে ফাইন্ড দ্য স্টপিং পোটেনশিয়াল when the maximum velocity of ejected electron is 1.5 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, find the stopping potential when the maximum velocity of ejected electron is 1.5 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। তাহলে যে ফর্মুলাটা তুমি ব্যবহার করবে সেটা কোনটা? হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ারটা হচ্ছে মডিউলাস ই ভি জিরো। ওকে, স্টপিং পোটেনশিয়াল নিয়ে যখন আলোচনা করছি এই ফর্মুলাটা ছিল, সেখান থেকে তোমাকে স্টপিং পোটেনশিয়াল ভি জিরোটাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে। মানে এখানে এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ, তোমার এসআই ইউনিটে তার চার্জটা হচ্ছে 1.602 19 কুলম, আর বাকি তো মাস আছে, হ্যাঁ, তারপর ভেলোসিটি আছে, সব জিনিসগুলো তো আছে। ইলেকট্রনের মাস 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। যে ভেলোসিটিটা বলে দিয়েছি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড, তার স্কোয়ার হবে, ভি ম্যাক্সটা স্কোয়ার আছে বলে। এইটা যদি করো তাহলে তোমার আলটিমেটলি উত্তরটা হচ্ছে ভোল্টে বেরোলো, সেটা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্টপিং পোটেনশিয়াল অফ এ মেটাল ইন এ ফটোইলেকট্রিক এমিশন এক্সপেরিমেন্ট ইজ 10 ভোল্ট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন। মানে ওই একই প্রবলেম, এখানে আগের ক্ষেত্রে ভিম্যাক্স বলে দিয়েছিল, ভি জিরো বের করতে হয়েছিল, এখন ভি জিরো বলে দিচ্ছে, ভিম্যাক্স তোমাকে বের করতে হবে। স্টপিং পোটেনশিয়াল অফ এ মেটাল ইন এ ফটোইলেকট্রিক এমিশন এক্সপেরিমেন্ট ইজ 10 ভোল্ট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন। এখান থেকে ভিম্যাক্সটা তুমি বের করে নেবে। ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু মডিউলাস অফ ই ভি জিরো, এইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম তোমার আসে। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম, দ্য ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল ইজ 6.9 ইলেকট্রন ভোল্ট, হোয়াট ইজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ অফ এ ফোটন দ্যাট ক্যান ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য ক্লিন মেটালিক সারফেস। ওয়ার্ক ফাংশন তো আমি বলে দিয়েছি, তো সেই ওয়ার্ক ফাংশনটা এইচ নিউ জিরো বা এইচ সি বাই ল্যামডা জিরো তার সঙ্গে সমান হবে, যেখানে নিউ জিরো হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এবার নিউটাকে তুমি সি বাই ল্যামডা লিখতে পারো, সেখান থেকে ল্যামডা জিরোটা তুমি বের করে দেবে। তাহলে যখনই ওরকম বলবে না যে লংগেস্ট ওয়েভলেন্থ, লংগেস্ট ওয়েভ মানে লোয়েস্ট এনার্জি, কিন্তু হ্যাঁ, তোমার যদি বলে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সেটা মানে হচ্ছে লংগেস্ট ওয়েভলেন্থ। মাথায় রাখবে, যার ওয়েভলেন্থ যত বেশি তার এনার্জি তত কম। তার মানে লংগেস্ট কোন ওয়েভলেন্থের লাইট ব্যবহার করলে ইলেকট্রনটা যা বেরোতে পারবে, সেটা করতে গেলে এই সি বাই ল্যামডা জিরোটাকে তুমি ফাই এর সঙ্গে সমান করো, ওই ল্যামডা জিরোটাকে বের করে ফেলো, ডেটাগুলোকে বসিয়ে দিয়ে বসালেই তুমি সেখান থেকে তুমি এই লংগেস্ট ওয়েভলেন্থটা পেয়ে গেলে। নেক্সট হচ্ছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন
when a photon of wavelength 3200 angstrom is incident on a metal of work function 3.8 electron. তো দেখো এটা আইনস্টাইন ইকুয়েশন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু h nu মাইনাস ফাই। তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তোমাকে করতে হবে, করে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করতে হবে। তো দেখো এইচ নিউ হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই। এবারে সব ডেটাগুলো সব বলে দেওয়া আছে, বলে দিয়ে তুমি কাইনেটিক এনার্জিটা আলটিমেটলি পেয়ে গেলে আইনস্টাইন ইকুয়েশন। তাহলে দেখো এই 3 রকমের ইকুয়েশনই কিন্তু মূলত লাগে। একটা হচ্ছে এই আইনস্টাইনের মেন ইকুয়েশন, 2 নম্বর হচ্ছে ওয়ার্ক ফাংশন বের করার নিয়ম, আর 3 নম্বর হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারটা ইভি0 এর সঙ্গে সমান। এই 3 রকমের ইকুয়েশন থেকেই কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমগুলো হয়। তাহলে আমি মানে তোমার এই তিনটে ফর্মুলা ব্যবহার করে 4টে প্রবলেম আমি করে দিলাম, আর 2টো প্রবলেম তোমাকে আমি বাড়িতে কষতে দিচ্ছি। এই হচ্ছে আজকে যতখানি আমাদের পড়ানোর কথা ছিল। ঠিক আছে, তো যা পড়িয়েছি ব্যাপারগুলো পরিষ্কার, কোনো অসুবিধা আছে? তাহলে এই আইনস্টাইনের এই যে ফটো ইলেকট্রিক এফেক্টের যে এক্সপ্লেনেশন এবং থিওরি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেখান থেকে কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি রিভিল্ড হচ্ছে। আচ্ছা, এবারে এই কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কনফার্মড হয়, হ্যাঁ, একদম নিশ্চিতভাবে কনফার্মড হয় আর একটা এক্সপেরিমেন্টে, সেটা হচ্ছে কম্পটন এফেক্টের এক্সপেরিমেন্ট, যেটা তাতে আর কি। তাহলে কম্পটন এক্সপেরিমেন্ট হচ্ছে একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট আর কি, মানে কম্পটন স্ক্যাটারিং আর কি, যেখানে এই আইনস্টাইন যেটা বলেছেন সেইটাই বেসিক্যালি হচ্ছে, সেটা হচ্ছে কনফার্ম হলো, এখানে রিভিল্ড হলো, ওটা কনফার্ম হলো। এখানে আইনস্টাইনের যে থিওরিতে, সেখানে লাইটের যে পার্টিকেলগুলো ফোটো, তার যে মোমেন্টাম আছে, ভরবেগ আছে, সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলার দরকার পড়েনি। কারণ এনার্জিটা এরকম ডিসক্রিট বা প্যাকেট সেই পর্যন্ত বললাম, কিন্তু তার মোমেন্টাম নিয়ে কিছু কথাবার্তা বলতে হয়নি। কিন্তু কম্পটন এফেক্টে কিন্তু তার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলতে হবে। তাহলে আমাদের কম্পিউটেশনের জন্য হয়তো কম্পটন এফেক্ট এখানে পড়ে নেওয়া যায়, কিন্তু তোমার অ্যাটমিক স্ট্রাকচার এইখানে কম্পটন এফেক্টে যতটা লাগবে, তার বদলে পরবর্তীকালে যখন তুমি স্ক্যাটারিং ফেনোমেননটা পড়বে, সেখানে কিন্তু এটা তোমার বেশি কাজে লাগবে। তো দেখো, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট আমার স্টার্টিং থেকে শেষ পর্যন্ত যেটা বলার আমরা বললাম। আমি 4-5টা নিউমেরিক্যাল প্রবলেম করে দিয়েছি, এই 2টো প্রবলেম তোমাকে বাড়িতে করতে দিচ্ছি। এছাড়া পরবর্তীকালে আরও অনেক নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আমাদের আলোচনাটা চলবে। তাহলে আমরা এই এন্ড অফ লেকচার আর কি, মানে ফটো ইলেকট্রিক এফেক্টের লেকচারটা আমরা এখানে শেষ করলাম। তাহলে বলো, তোমাদের কারো যদি কিছু অসুবিধা থাকে বলো, কোনো ঘাবড়ে টাবড়ে না গিয়ে, ভয়টায় না পেয়ে বলো। হ্যাঁ, কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই বলবে, একদম হেজিটেট করবে না।